ছাড়ো, আমার কেমন লাগছে। ছাড়বো না, ছাড়বো না। আজ তোকে মন ভরে আদর করব তোর উঠবির সামনে। আয়, কাছে আয়। উম, আম, ওহ ছাড়ো প্লিজ, ছাড়ো। ছাড়বো। তাহলে কবুল বল। না, বলবো না। কবুল বলে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করবি, নাকি এখনই তোর সোকল উডবিকে লাশ বানিয়ে দেব? আমাকে তো এখনো তুই চিনিসই না। আমি খারাপ হলে যে কতটা খারাপ হতে পারি তোর কোনো আইডিয়া নেই। কথাগুলো অনেকটা রেগে ধমকিয়ে বলল নীর। ইতুর তো শরীর শীতল হয়ে যাচ্ছে। মানুষটা যে এত ভয়ঙ্কর কল্পনাও করতে পারেনি। ইতু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া, এমন করো না প্লিজ। আর বিশালের তো কোনো দোষ নেই, ওনাকে ছেড়ে দাও। নীরের চোয়াল আরো শক্ত হয়ে গেল। নীর হকি স্টিক দিয়ে বিশালের মাথায় আরেকটা বাড়ি দিল। বিশাল আর্তনাদ করে উঠল। বিশালের এই অবস্থা দেখে ইতুর কলিজা শুকিয়ে যাচ্ছে। কাজী সাহেব তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করেছে। এই কোথায় আসলো সে? ইতু ভাঙা গলায় বলল, ভাইয়া প্লিজ এমন করো না। ওনাকে কেন আঘাত করছো? ওনার কোনো দোষ নেই, ওনাকে ছেড়ে দাও। আর আমরা এইভাবে বিয়ে করলে বাড়ির সবাইকে কি বলবো? আই ডোন্ট কেয়ার। তোকে কি বললাম কবুল? তুই চাস তোর জন্য এই ছেলে প্রাণ হারাক? যদি তাই চাস তাহলে ঠিক আছে। বলেই ছুরিটা বিশালের গলায় ধরলো। টান দেবে তখনই ইতু বলে উঠল, করবো বিয়ে, একটা মানুষকে মেরো না। বলেই কান্না করতে লাগলো। নীর কাজী সাহেবকে বলল। কাজী সাহেব? বলতেই কাজী সাহেব চমকে উঠে তাড়াতাড়ি বিয়ে পড়াতে লাগলো। কিছুক্ষণের মাঝেই নীর আর ঋতু বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। ঋতু চুপ হয়ে আছে। কি হলো এটা? সবকিছু পাল্টে গেল। নীর ওর বন্ধু পিয়াসকে বলল, পিয়াস, বল, কি হয়েছে? এই বিশাল অমানুষটাকে হসপিটালে ভর্তি কর, কিন্তু ওর হাতের চিকিৎসা যেন না করে। বলে ঋতুর দিকে তাকালো। তারপর হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসালো। তুমি আসলেই গুন্ডা একটা, ভাইয়া। তুমি একটা ছেলেকে এইভাবে মারলে, তার উপর একটা হাতও ভেঙে দিলে। ওর ওই হাত তো আমি কেটেই দিতাম। দেইনি। ওর কপাল ভালো। তুই এত ন্যাকা কান্না কেন কাঁদছিস ওই অসভ্যটার জন্য? ভুলে গেছিস ও বাজেভাবে তোর শরীরে হাত দিতে চেয়েছিল? আমি ওই দিন না থাকলে কি হতো কোনো আইডিয়া আছে তোর? আমার কাকাও না মানুষ যাচাই করে বিয়ে ঠিক করে দিয়েছিল ওই অসভ্যটার সাথে। তুই না পর্যন্ত করলি না, ও করবি কিভাবে? তুই তো আবার পরিবারের বাধ্য মেয়ে। কিন্তু এতটা ভালো সাজিস না জেনে শুনে ওই অসভ্য লোকটাকে বিয়ে করতে যাচ্ছিলি। ইতু কিছু বলল না। যা বলল সব তো সত্যি। ইতু হঠাৎ বলল, ভাইয়া, বল। এখন কি হবে? বাবা মা এবং কাকিও তো এই বিয়ে মানবে না। তুমি যে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসলে, বাড়িতে তো এতক্ষণে কিয়ামত শুরু হয়ে গেছে। না মানলে না মানবে, তাতে আমার কি? তুই এখন আমার ওয়াইফ, তোর ফ্যামিলি কিছু করতে পারবে না। যদি পুলিশ কেস করে? হা হা হা। তোর হাজবেন্ড যেখানে সিবিআই অফিসার, তোর কিসের এত চিন্তা? এটা ঠিক না। আমার বাবা মা অনেক কষ্ট পাবে, আমি তাদের কষ্ট দিতে চাই না। চুপ, একটা কথা বলবি না। বেশি কথা বললে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেব। তুমি খুব পচা, হার্টলেস একটা। আবার কান্না করে। চুপ কর, চুপ কর বলছি। ইতু নীরের ধমক শুনে চুপ হয়ে গেল। মুখে আঙ্গুল দিয়ে করুণ দৃষ্টিতে তাকালো নীরের দিকে। হাজার চেষ্টা করেও কান্না আটকে রাখতে পারল না। আবার ভ্যা করতেই নীর অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো ইতুর দিকে। ইতু আবার চুপ হয়ে গেল, কিন্তু হিচকি বন্ধ হচ্ছে না। নীর ইতুকে বলল, শান্ত হ। এত কান্না করছিস কেন? চাচা, পানির বোতলটা দাও তো। নেও। নীর ইতুকে পানির বোতল দিল। ইতু কাঁপা কাঁপা হাতে বোতল নিয়ে সামান্য গলাটা ভিজালো। ইতু বাহিরের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। নীর ইতুর হাত ধরে টেনে ইতুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। ইতু উঠতে চাইলেই আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ইতু দূরে সরে যেতে নিলেই নীর বলল, এত নাড়াচাড়া করছিস কেন? স্থির থাকতে পারিস না? ছাড়ো আমাকে, ছাড়ো। চুপচাপ থাক। গাড়ি থামতেই ইতুর বুকের ধকধকানি বেড়ে গেল। গাড়ি থেকে নামতে ইচ্ছুক না থাকার পরও নামতে হলো। নীর ইতুর হাত টেনে বাড়ির ভিতরে ঢুকলো। সবাই ওদের দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। ইতুর মা এসে ইতুকে জড়িয়ে ধরে বলল, তুই ঠিক আছিস মা? শাহিন সাহেব হুঙ্কার দিয়ে বললেন, নেই, এসব কেমন অভদ্রতা?
তুই কেন ইতুকে নিয়ে গিয়েছিলি? রিল্যাক্স কাকা, চিন্তা করবেন না, তেমন কিছু করিনি। আগামী শুক্রবার রেডি থাকবেন, ইতুকে নিয়ে যেতে আসবো। মানে কি, আমার মেয়েকে আমি তোর হাতে তুলে দিব না? আপনি বাধ্য তুলে দিতে, কারণ ইতু আমার ওয়াইফ। শুভ খবরই তো দিলাম না, কিছুক্ষণ আগেই আমরা বিয়ে করেছি। সবাই হতভম্ব হয়ে গেল। ইতুর বাবা শাহিন সাহেব রেগে বলল, এই যে ছেলে খেলা নাকি, বললেই হলো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। আপনাদের তো সুযোগ দিলাম মেয়ের বিয়ের আয়োজন করার জন্য, আর না করলে আমার বউ আমি এখনই নিয়ে যাব। নীর ইতুর কাছে যাবে, তখনই ইতুর মা মালিহা বলল, না, তোমরা আগামী শুক্রবারই নিয়ে যেও। গুড, তো আসি। বলেই নীর বেরিয়ে পড়ল। বাড়িতে সবার মুখে গম্ভীর ভাব। শাহিন সাহেব ভীষণ চিন্তিত কি করবে। মালিহা ইতুকে জোর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসে শাহিন সাহেবের সামনে বসলো, তারপর বলল, কি করবে এখন? সেটাই ভাবছি, পুলিশের কাছে গিয়েও কোনো লাভ নেই। আর এই ব্যাপার জানাজানি হলে আমাদের ইতুকে আর কেউ বিয়ে করতে চাইবে না। তুমি কি করতে চাইছো? তুমি কি ওদের আলাদা করতে চাইছো? হ্যাঁ, ওই ফ্যামিলিতে আমার মেয়ে ভালো থাকবে না। নীরের মা নীরের বিয়ে ঠিক করেছিল ওর খালাতো বোন বৃষ্টির সাথে, সেখানে আমাদের মেয়েকে মেনে নেবে না। আমার মেয়ের কষ্ট হবে সেখানে। তুমি তো নীরকে চেনো, ও ইতুর কোনো অসুবিধা হতে দেবে না। কিন্তু মালিহা, নীর প্রচুর রাগী, আবার ওর যেই পেশা, ওর জীবন অনেক ঝুঁকিতে থাকে, প্রায় সবসময় যেখানে সেখানে যেতে হয়। আমার মেয়েটা কি করবে? এত চিন্তা করছো কেন? কিচ্ছু হবে না। নীর বাড়ি ফিরে নিজের রুমে বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করলো। চোখের সামনে ইতুর ভীতু মুখটা ভেসে উঠতেই নীর একগাল হেসে মনে মনে বলল, আমার পাগলিটা। হঠাৎ মেয়েলি কণ্ঠে কেউ বলল, নীর ভাইয়া। নীর চোখ খুলে দেখে বৃষ্টি দাঁড়ানো বেশ লাজুক ভঙ্গিতে। আবার বৃষ্টি বলল, আপনার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসবো? না, বৃষ্টি লাগবে না, তুমি যাও। বৃষ্টির মুখটা মলিন হয়ে গেল। আবারও বেশ মিনমিনে কণ্ঠে বলল, আপনার ভালো লাগবে। ওকে। বৃষ্টি খুশি হয়ে রুম থেকে বেরিয়ে গেল। তখনই নীরের মা সেলিনা রুমে প্রবেশ করলো। নীরের সামনে গিয়ে রেগে বলল, নীর, তুই এটা কি করেছিস? আমি যা শুনছি তা কি সত্যি? হ্যাঁ মা, সত্যি। আমি ইতুকে বিয়ে করেছি। আগামী শুক্রবার ওকে এখানে নিয়ে আসবো। নিজেকে কি মনে করিস? তুই কিভাবে করলি যেখানে বৃষ্টির সাথে তোর বিয়ে ঠিক হয়েছে? মেয়েটা কত আশা নিয়েছিল। এতে আমার দোষ নেই। আগেই বলেছিলাম যে আমি বৃষ্টিকে বিয়ে করব না। তুই এটা মোটেও ঠিক করিসনি নীল। হঠাৎ নীরের চোখ দরজায় পড়তেই দেখলো বৃষ্টি অনুভূতি শূন্যভাবে দাঁড়িয়ে আছে। নীর ধীরে ধীরে বৃষ্টির কাছে গেল, তারপর বলল, আই এম সরি বৃষ্টি। বৃষ্টি কিছু বলল না, শুধু মাথা নিচু করে ফেললো। নীর আর কিছু না বলে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। এখন রাত 11টা বাজে। মালিহা ইতুকে খাইয়ে ঘুমাতে বলে চলে গেল। ইতুর চোখে ঘুম নেই, সে ভাবনায় বিভোর। আজ কত কিছু হয়ে গেল। আজ নীর ভাইয়া কি করলো এটা? একটা সময় কতটা ভালোবাসতো তাকে, তখন তো অবুঝের মতো ছিল, কিন্তু মাঝে মাঝে অদ্ভুত কাণ্ডের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করত। আবার মাঝে মাঝে এমন করত যেন তার সাথে ইতুর কোনো কথা জীবনেও হয় নাই। কতবার নিশ্চুপভাবে তার ছোট হৃদয়টাকে ভেঙেছে। হঠাৎ মেসেজ আসলো। আওয়াজ পেয়ে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো ইতু। মেসেজে নিয়ে বলল, বারান্দার দরজা খোলো। ইতু আটকে উঠল, বিছানা থেকে নেমে দৌড়ে গিয়ে দরজা খুলল। ও পাশে নীর দাঁড়ানো। নীর তাড়াতাড়ি রুমে ঢুকে বিছানায় গিয়ে বসলো। ইতু তো হা হয়ে আছে, তবুও নিজেকে সামলে বলল, নীর ভাইয়া, তুমি এখানে? হুম। কিন্তু এত রাতে এখানে কেন? কেন? আজ আমাদের বাসর রাত না? আজ রাত কি আলাদা থাকা যায়? নীরের কথা শুনে ইতু আকাশ থেকে পড়ল। ইতুর অবাক হওয়া দেখে নীর কোনো রিয়াকশন দেখালো না। বিছানা থেকে উঠে আলমারি খুলে একটা কালো শাড়ি বের করে ইতুর কাছে এসে বলল, এই নাও, এই শাড়িটা পরে নেই। কি? কানে কম শুনিস নাকি? যা তাড়াতাড়ি শাড়িটা পরে আয়। না। আমি তোর মতামত চেয়েছি একবারও, যা। কি শুরু করলে? এমনি কত অশান্তি চারপাশে, তোমাকে এখানে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে, চলে যাও। দেখলে দেখবে, আমি আমার বউয়ের কাছে এসেছি, তাতে কার কি? বেশি কথা বললে এখনই নিয়ে যাব।
ইতু বুঝতে পারছে নীরের সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই চুপ হয়ে রইল। কিরে, কি বলছি, যা শাড়ি পরে আয়, নাকি আমি পরিয়ে দিব? না, আমি পারবো। বলেই শাড়ি নিয়ে ওয়াশরুমে যেতে নেবে তখনই নীর বলল। ওয়াশরুমে যেতে হবে কেন? এখানেই চেঞ্জ কর। ইতু মেজাজ খারাপ করে তাকালো নীরের দিকে। নীর দুষ্টু হেসে বলল। ওকে ওকে কুল, যা। ইতু মেজাজ দেখিয়ে চলে আসলো। নীর জায়গায় বসে হো হা করে হেসে উঠল। কিছুক্ষণ পর ইতু বেরিয়ে আসলো। ইতুকে দেখে নীর কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে হো হা করে হেসে উঠল। ইতু গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। খুব তো তখন ভাব দেখিয়ে বললি তুই পারবি, তাহলে এখন শাড়ি পেঁচিয়ে আছিস কেন? এত হাসার কি আছে? শাড়ি তো শাড়ি, একভাবে হলেই হলো। আমি তো বাইরে যাচ্ছি না, তোমার শেষ দেখা, এবার যাও। আজ রাত তো এখানেই থাকবো। কি? এই না। তোর কথা শুনতে চেয়েছি আমি। এখন আমার কাছে আয়, শাড়ি ঠিক করে দেই। না না, লাগবে না। বেশি কথা বলবি না, আয়। নীর ইতুকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। আর ইতু তো পাথরের ন্যায় হয়ে আছে। হঠাৎ হঠাৎ নীরের শীতল স্পর্শ ইতুকে জমিয়ে দিচ্ছে। নীর শাড়ি পরিয়ে ইতুকে বলল। এত কাঁপাকাঁপি করিস কেন? একটু হলে তো ভূমিকম্প শুরু হয়ে যেত। বলেই হু হা করে হেসে উঠল। ইতু বিরক্তি নিয়ে অন্যদিকে তাকালো। নীর বিছানায় গিয়ে শুয়ে পড়লো, তারপর হাতের ইশারায় ইতুকে ডাকলো। ইতু গাল ফুলিয়ে বিরক্তি নিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। নীর আর কিছু না বলে ইতুর হাত ধরে টেনে নিজের বুকের উপর ফেলে জড়িয়ে ধরলো। ইতু তো হা হয়ে গেল, নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল। কি করছো? ছাড়ো। নীর ইতুকে বিছানায় ফেলে ইতুকে বিছানার সাথে চেপে ধরলো। নীর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে ইতুর দিকে। ইতু ঘাবড়িয়ে বলল। কি করছো কি নীর ভাইয়া? চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু এখন কিছু করব না। ইতু হাফ ছেড়ে বাঁচলো। নীর ইতুকে উঠিয়ে বসালো। তারপর জিন্সের পকেট থেকে একটা লকেট বের করে ইতুকে পরিয়ে দিয়ে ঘাড়ে আলতো করে একটা চুমু এঁকে দিল। প্রথম কোনো ছেলের স্পর্শ পেয়ে ইতু পুরো জমে গেল। নীর হঠাৎ ইতুর কোলে মাথা রেখে বলল। আমার চুলগুলো নেড়ে চেড়ে দেয় তো, ঘুমাবো। ইতুর কোনো কথা না শুনে নীর ইতুর হাত নিয়ে নিজের চুলে রাখলো। ইতু এবারও কিছু করলো না। নীর ভ্রু কুঁচকে বলল। করবি না? তাহলে চল বাসর করি। ইতু চমকে উঠে তাড়াতাড়ি চুল নাড়াচাড়া করতে লাগলো। নীর বাঁকা এসে চোখ বন্ধ করে ফেললো। নীরের কোনো সারা শব্দ নেই, হয়তো ঘুমিয়ে গেছে। ইতুর দু চোখের পাতা কখন যে অবাধ্য হয়ে বুঝে গেল তা ইতু জানে না। সকালে সূর্য মামার সোনালি রোদ্দুর ইতুর চোখে পড়তেই ইতু পিটপিট করে চোখ খুলল। একবার বন্ধ হয়ে গেলেও আবার খোলার চেষ্টা করলো। নিজেকে নীরের বাহুডোরে পেয়ে চমকে উঠল, কিন্তু ইতুর ভালো লাগছে। কিন্তু এই ভালো লাগাকে দমিয়ে তাড়াতাড়ি উঠতে গেলেই নীর আরো শক্ত করে ধরলো। ইতু বুঝতে পারল নীর জেগে আছে। ইতুর আগে কটমট করতে করতে বলল। কি করছো? ছাড়ো। চুপচাপ থাক, এতক্ষণ ঘুমিয়েছিলি তাই ভালো ছিল। ইতু জোর করে উঠে বলল। তুমি কি শুরু করেছো? আর কয়টা বাজে? এখনো যাওনি? যাবো তো। হঠাৎ দরজায় কেউ নক করলো। ইতু ঘাবড়ে বলল। হায় আল্লাহ, কে এসেছে? যা, দরজা খুলে দে। আগে তুমি লুকাও। আমি কি চোর নাকি? কেন লুকাবো? তোমার ভাব অন্য কোথাও দেখাও, এখানে না। নীর বিছানা থেকে উঠে হঠাৎ গিয়ে দরজা খুলে দিল। ইতু হা হয়ে গেল। দরজার ওপাশে ইতুর ছোট ভাই তুতুল দাঁড়ানো। তুতুল নীরের দিকে তাকিয়ে ভেবাচেকা খেয়ে গেল। নিজের চোখের চশমাটা ঠিক করে বলল। আপু, আমার চোখের হয়তো একটু বেশি সমস্যা শুরু হয়েছে। আমি তোমাকে নির্ভয়ের সহ দেখেছি। আচ্ছা, আমার জ্যামিতি বক্সটা এই ঘরে সরাতো, নিতে এসেছি। তুতুল ভিতরে ঢুকে ইতুকে দেখে বলল। এই দেখো আপু, এখন তোমাকে ঠিক দেখছি। দরজার কাছে নির্ভয়া মনে হয় ছিল। বলেই দরজার দিকে তাকিয়ে হা হয়ে আবার ইতুর দিকে তাকালো। নীর দরজার কাছ থেকে এসে টেবিলে রাখা জ্যামিতি বক্সটা তুতুলের হাতে দিয়ে বলল। এখন তুই যা। নির্ভয়া, তুমি? জি, ছোট বিদ্যাসাগর, এখন যা, আমাদের বিরক্ত করিস না। বলে তুতুলের হাত ধরে বাহিরে নিয়ে আবার দরজা আটকে দিল। তুতুল বোকার মতো তাকিয়ে রইল দরজার দিকে। তুমি কি করলে? তুলতুল যদি বলে দেয় তখন কি হবে? বললে বলবে। আচ্ছা, আমি গেলাম, সাবধানে থাকিস আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আর এসবের চক্করে পড়াশোনা খেয়ে বসিস না। তোর লাইফ আগেও যেভাবে ছিল আজও তেমন আছে। আমি কখনো তোর নিজস্ব জীবনে হস্তক্ষেপ করব না, আর কখনো বলবো না ভালোবাসতে আমাকে, কারণ আমি জানি তোর মনে তুই শুধু আমাকে যত্ন করে রেখেছিস। তীব্র অভিমানে তা চাপা পড়ে আছে, কিন্তু আমি জানি একদিন না একদিন তুই বলবি আমাকে, আর আমি অপেক্ষা করব সেই সময়ের জন্য, প্রয়োজনে সারাটা জীবন। আসি।
বলেই নীর ইতুর গাল টেনে দিয়ে চলে গেল। ইতু নিশ্চুপভাবে তাকিয়ে আছে নীরের যাওয়ার দিকে। ইতিমধ্যে ইতুর চোখ বেয়ে গড়িয়ে পড়লো অশ্রুকণা। আমি তো চাই বলতে, তবুও যে পারি না। অন্য 10 জন মানুষের মতো আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারি না। মনে মনে গত 5 বছর ধরে ভালোবেসে গেছি। হয়তো তুমি বুঝতে, তবুও যে অবুঝের মতো থাকতে, তখন খুব কষ্ট হতো। ওই দিন যখন কাকি তোমার আর তোমার খালাতো বোনের বিয়ের কথা বলেছিল, সেদিন মনে হয়েছিল আমার বুকের ভেতর ধারালো ছুরি দিয়ে কেউ আঘাত করছে। চাপা কথা কাউকে বলতে না পেরে দম বন্ধ হয়ে আসছিল। সেই দিন থেকে ঠিক করেছিলাম আমার মনে যত অনুভূতি আছে সব মাটি চাপা দিয়ে দেব, কিন্তু পারিনি। না কাউকে বলতে পেরেছি, ভেতরে ভেতরে পুড়েছি। বাবা বিয়ের কথা যখন বলেছে তখন মুখের উপর না করতে পারিনি, কিন্তু মনের ভেতরে তখন একটাই শব্দ বেজেছে, নির্ভয়াকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। কিন্তু কাল ওভাবে যে আমাদের বিয়ে হবে কল্পনাও করতে পারিনি। কিন্তু নির্ভাইয়া আমাকে ভালোবাসে, এর চেয়ে মধুর কোনো শব্দ মনে হয় আর আছে? আকাশ লালচে রং ধারণ করেছে, সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আকাশে পাখিরা তাদের নীড়ে ফিরে যাচ্ছে, চারপাশে মৃদু বাতাস বইছে। ইতু নীরব ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে হিনা নাম উঠে আছে। ইতু রিসিভ করে বলল, হ্যালো, বল হিনা। দোস্ত, তোর মন মেজাজ কেমন? এই তো এখন একটু ভালো। তাহলে চল চা খেয়ে আসি ওই চাচার কাছে। ওকে, কখন? একটু পর। এই টাইমে? আজ আমাদের বাড়ি থাকবি, রাতে খুব মজা করবো দুজন। বাবা বা নেই, কাল আসবে, একা ভয় করে আর ভালো লাগে না। না রে, যেতে দেবে না। আরে আমি তোর বাড়ি যাব, সবাইকে বলে নিয়ে আসবো। না করবে না, আঙ্কেল আন্টি কত ভালোবাসে আমাকে, তা তো তুই জানিস। ওকে আয় তাহলে, রাখি। ইতু কথা শেষ করে পিছনে ঘুরে দেখলো তুতুল দাঁড়িয়ে আছে। ইতু ভ্রুকুচকে বলল, কিরে তুই এমন ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? কার সাথে কথা বলছিলে? নির্ভয়ার সাথে? চুপ কর, এত বেশি বুঝিস কেন? আর তুই এখানে কি করছিস? তোর না সামনে পরীক্ষা? এসএসসি পরীক্ষা তো সহজ না, বুঝছিস? জানি আপু, মাত্র একটা বই শেষ করে আসলাম। ভালো ভালো। আর শোন, কাউকে বলিসনি তো সকালের কথা? না বলিনি। আর যদি না চাও বলি তাহলে আমাকে একটা বই কিনে দিতে হবে, রাজি? ওকে। এই তো আমার লক্ষ্মী আপু। হয়েছে। ইতু ভ্রুকুচকে তাকিয়ে আছে হিনার দিকে। কিরে কি শুরু করেছিস? এখন রাত 11টার বেশি বাজে, একটু পর 12টা বাজবে। তুই এখন আমাকে সাজাচ্ছিস কেন? তুই চুপ কর তো, কখন থেকে প্রশ্ন করে মাথা খেয়ে ফেলছিস। তুই বলবি তো? তোর জন্য সারপ্রাইজ আছে। কি? কিসের সারপ্রাইজ? হিনা ইতুর চুল ঠিক করে বলল, ঠিক আছে, খুব ভালো দেখাচ্ছে, এবার ছাদে চল। কি? ছাদে কেন, তাও এত রাতে? হিনা ইতুর হাত টেনে নিয়ে যেতে লাগলো। ইতু তো বকবক করেই চলেছে। হিনা ছাদের দরজার কাছে এসে বলল, যা ভিতরে। আমি একা যাব? আরে যা, ভয়ের কিচ্ছু না। ইতু তবুও যেতে চাইলো না। হিনা বাধ্য হয়ে ইতুকে জোর করে ছাদে পাঠিয়ে দিল। ইতু ছাদে এসে চারপাশ দেখে হা হয়ে গেল। এ কি, এ কোথায় আসলো সে? এ তো যেন কল্পনার জগতের মতো সাজানো। ইতু চারপাশ দেখে ইতুর মন মুগ্ধতার স্রোতে ভেসে গেল। হঠাৎ সামনে তাকাতেই ইতুর বুকের ভিতরে ধকধকানি বেড়ে গেল। নীর নজর কাড়া হাসি নিয়ে ধীর পায়ে ইতুর কাছে আসলো। ইতু অবাক হয়ে বলল, নির্ভাইয়া। নীর মুচকি হেসে ইতুর কোমর টেনে নিজের কাছে নিয়ে আসলো। তারপর একবার নিজের হাতের দিকে তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে আমার পাগলি। ইতুর অজান্তেই তার ঠোঁটে হাসির রাজ্য দখল করে নিল। ভালো লেগেছে। ইতু শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোধে উত্তর দিল। খুশির জন্য কথাই বলতে পারছে না। নীর মৃদু হেসে বলল, আই কেক কাটবো। তোর ফেভারিট চকলেট কেক, আর স্পেশাল ব্যাপার হলো কেকটা আমি বানিয়েছি। চল টেস্ট করে বলবি কেমন হয়েছে। তুমি বানিয়েছো? চল। কেক খাওয়া শেষ করে নীর বলল, কেমন লেগেছে? খুব ভালো হয়েছে। নীর ইতুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, উড ইউ প্লিজ ড্যান্স উইথ মি? ইতু মৃদু হেসে হাত বাড়িয়ে দিল। নীর ইতুকে নিজের কাছে নিয়ে স্লো মোশনে কাপল ডান্স শুরু করলো। ইতু যেন ভুলেই গেছে অতীত, ভুলে গেছে জমানো অভিমান অভিযোগ। এখন যে ইতু থমকে আছে নীরের মাঝে। নীরের মন আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে নিজের ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতে পেরে। নীর ইতুর চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে গাইতে লাগলো, দুয়া ভি লাগে না মুঝে, দুয়া ভি লাগে না মুঝে,
जब से दिल को मेरे तू लगा है नींद रातों की मेरी चाहत बातों की मेरी चैन को भी मेरे तूने यूं ठगा है। অর্ধ চাঁদটা ঠিক আকাশ পানে জ্বলজ্বল করছে, আর পুরো আকাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র তারা। হিম হাওয়ায় চারপাশ শীতল আবহাওয়া তৈরি হয়েছে, চারপাশে মিষ্টি ভালোবাসারা কানামাছি খেলছে, আর এই আকাশের নিচে দাঁড়িয়ে আছে একজোড়া ভালোবাসা। কিন্তু কখন থেকে পরম শান্তিতে নীরের বুকের সাথে জড়িয়ে আছে। আজ রাত কি এভাবে পার করতে চাস তুই? ইতুর ঘোর কাটলো, সাথে সাথে নীরকে ছেড়ে দিল। নীর মুচকি হেসে বলল, চলে যাব। কথাটা শুনে ইতু নীরব দৃষ্টিতে নীরের দিকে তাকালো। এই দৃষ্টি না জানি কত না বলা কথা বলে দিচ্ছে। নীর হঠাৎ ইতুর হাত ধরে হাঁটা ধরলো। ইতুও সমান তালে তালে তাল মেলালো। সিঁড়ি দিয়ে দুজনকে নামতে দেখে হিনা মৃদু হাসলো। নীর হিনার কাছে গিয়ে মুচকি হেসে বলল, থ্যাংক ইউ হিনা, থ্যাংক ইউ সো মাচ। না ভাইয়া, থ্যাঙ্কস লাগবে না। নীর একবার ইতুর দিকে তাকিয়ে বলল। আসি। বলেই নীর বেরিয়ে পড়ল। ইতু সেদিকেই তাকিয়ে আছে। হিনা এসে দুষ্টু হেসে বলল, আরে দোস্ত, আর তো 2টা দিন, তারপর তো নির্ভাইয়া বাড়িতে একসাথেই থাকতে পারবি নির্ভাইয়ার সাথে। চুপ কর, শুধু ফালতু কথা। কি ফালতু কথা? সর, আমার শাড়ি চেঞ্জ করতে হবে। শাহিন সাহেব গম্ভীর ভাব নিয়ে নিজের রুমে বসে আছে। ইতু গুটি গুটি পায়ে রুমে ঢুকে হালকা গলায় বলল, বাবা। শাহিন সাহেব মেয়ের দিকে তাকালো। আমি তো এখনই চলে যাব, কথা বলবে না? মা, তুই শুধু রাজি হ, এই বিয়ের থেকে তোকে মুক্তি করার দায়িত্ব আমার। কি বলছো বাবা? বিয়ে যখন হয়ে গেছে আর কিছু করার নেই। কিন্তু না বাবা, তুমি শুধু শুধু চিন্তা করো না। নীরের মা এত সহজে তোকে মেনে নেবে না। হয়তো সময় লাগবে, কিন্তু ঠিক হয়ে যাবে। আল্লাহ ভরসা। বাবা, আমার যাওয়ার সময় হয়েছে। শাহিন সাহেব দীর্ঘ একটা শ্বাস ফেলে মেয়ের হাত ধরে বাহিরে নিয়ে আসলো। ইতুর মা মুখ চেপে কাঁদছে। তুতুল চাপা কান্নায় মুখ লাল করে ফেলেছে। শাহিন সাহেব গম্ভীর কণ্ঠে বলল, নীর আমার একটা মাত্র রাজকন্যা, ওকে কখনো কষ্ট দিস না, তাহলে কিন্তু আমি নিজে তোকে মেরে জেলে যাব। কাকা, চিন্তা করবেন না। অতঃপর ইতুকে গাড়িতে উঠালো। গাড়ি ছুটতে লাগলো নীরের বাড়ির উদ্দেশ্যে। ইতু কেঁদে কেটে হেঁচকি উঠে গেছে। নীর ইতুকে কখন থেকে শান্ত হতে বলছে, কিন্তু ইতু শুনছে না। নীর রেগে তাকিয়ে করা কণ্ঠে বলল, তুই থামবি? মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তুমি খুব বাজে, এখনই আমাকে বকছো। বকছি? বকা খাওয়ার কাজ করিস কেন? কান্না করে চোখ মুখের কি হাল করেছিস? ইতু গাল ফুলিয়ে বাইরের দিকে তাকিয়ে মিনমিনে বলল, হার্টলেস। বাড়িতে প্রবেশ করা মাত্রই কাজের লোকেরা চলে আসলো, কিন্তু কাকিকে কোথাও দেখতে পেল না। সিঁড়ি দিয়ে এক সুন্দরী মেয়ে নেমে আসছে, মুখখানা মলিন হয়ে আছে। চিনতে অসুবিধা হলো না, এটা বৃষ্টি। বৃষ্টি মুখে একটা নকল হাসি দিয়ে বলল, আপনারা এসে গেছেন। ইতু কেমন আছো? ভালো আপু, তুমি? আমিও। চলো তোমাকে রুমে নিয়ে যাই, ফ্রেশ হয়ে নাও। কাকি কোথায়? খালামণি রুমে, ওনার মাথা ব্যথা করছে তো। তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর খালামণির সাথে দেখা করো। ইতু আর কিছু না বলে চুপচাপ বৃষ্টির সাথে উপরে গেল। ইতু রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছে নিল। হঠাৎ পেটে কারো উষ্ণ স্পর্শ পেয়ে থমকে গেল ইতু। আয়নায় স্পষ্ট নীরের মুখটা দেখা যাচ্ছে। নীর ইতুর চুলের মুখ গুজে চোখ বন্ধ করে ফেলল। ইতুও আবেগে চোখ বন্ধ করে ফেলল। তারপর কাপা কণ্ঠে বলল, কি করছো? নীর চোখ বন্ধ রেখেই বলল, কই কিছুই তো করলাম না। বৃষ্টি এসেছিল খেতে ডাকতে, নক না করে ভিতরে ঢুকে নিজেই বেকায়দায় পড়ে গেল। উল্টো ঘুরে বলল, সরি, আমার নক করে আসা দরকার ছিল। কেন এসেছিলে? ওই খাবার খেতে যাওয়ার জন্য। ওকে, তুমি যাও, আমরা যাচ্ছি। বৃষ্টির কণ্ঠ পেয়ে ইতু আর নীর দূরে সরে গেল। বৃষ্টি মাথা নাড়িয়ে চলে আসলো। বুকের ভিতরটা চিনচিনে ব্যথা হচ্ছে। চোখের কোণে কষ্টরা জড়ো হলো বৃষ্টির। যাকে ভালোবাসে তাকে অন্য কারোর সাথে দেখাটা যে কি যন্ত্রণার, এটা শুধু সেই জানে। একতরফা ভালোবাসাগুলোর পরিণতি হয়তো এমনই হয়। ইতু ছোট ছোট পা ফেলে নীরের মা রুমে ঢুকলো। নীরের মা বসে একটা বই পড়ছে। ইতুকে দেখে চোখ তুলে তাকালো। ইতু হালকা কণ্ঠে বলল, কেমন আছো কাকি? নীরের মা গম্ভীর কণ্ঠে বলল, ভালো, তুই কেমন আছিস? ভালো, খেতে চলো।
ইচ্ছে করছে না, মাথা ব্যথা করছে। মাথায় মলম লাগিয়ে দেব। না থাক, এত যত্ন দেখাতে হবে না, পারলে আমাকে একটু একা ছেড়ে দে। ইতুর মুখটি ছোট হয়ে গেল। এমন কিছুর মুখোমুখি হতে হবে তা তো জানা ছিল। ইতু কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে পড়ল। খাবার টেবিলে মন খারাপ করে বসতেই নিয়ে বলল, কি হয়েছে তোর? মা কোথায়? কিছু বলেছে তোকে? ইতু তাড়াতাড়ি বলে উঠল, না, আমাকে কিছু বলেনি। কাকের মাথা ব্যথা করছে, তাই আসেনি। বৃষ্টি বসা থেকে উঠে বলল, আমি দেখে আসি। না, তুমি খাবার খাও। বলেই চম্পাকে খাবার প্লেট নিয়ে মার রুমে যেতে বলল। নীরও ওর মার রুমের দিকে হাঁটা দিল। টেবিলে বসে থাকলো ইতু আর বৃষ্টি। বৃষ্টি বলে উঠল, তুমি খাচ্ছ না কেন? খেয়ে নাও। ইতু মৃদু হেসে সম্মতি দিল। চম্পা খাবার নিয়ে সেলিনার সামনে রাখতে সেলিনা গম্ভীর কণ্ঠে বলল, এইসব কি আমি কি আনতে বলেছি? নিয়ে যা। তখনই নীল ঠুকে চম্পাকে যেতে বলল। চম্পা চুপচাপ বেরিয়ে পড়ল। নীল সেলিনার সামনে বসে খাবার হাতে নিয়ে বলল। মা মুখ খুলো। সেলিনা স্পষ্ট জানিয়ে দিল খাবে না। আমার উপর রেগে খাবে না কেন? তোমার মেডিসিনও আছে, ভুলে গেছো? নাও মুখ খুলো। ভালোবাসা দেখাতে হবে না এখন। এটা কেমন কথা মা? আমি কি ভালোবাসি না তোমাকে? বাসিস না, বাসলে আমার কথার অবাধ্য কখনো করতি না। মা, বোঝার চেষ্টা করো। যদি বৃষ্টির সাথে আমার বিয়ে হতো না, আমি নিজে ভালো থাকতাম না ওকে ভালো রাখতে পারতাম। এভাবে জেনে শুনে কোনো সম্পর্কে না জড়ানো ভালো। মা মরা মেয়ে ছোট থেকে এখান থেকে বড় হয়েছে, তোকে কত পছন্দ করতো, ওর কেমন লাগছে তুই জানিস? হয়তো জানি না, কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তুমি চাইলে বৃষ্টির জন্য ভালো ছেলে আনবো। তুমি আমার বন্ধু মেঘকে তো চেনোই, আমাদের এখানে এসেছিল। ও বৃষ্টিকে দেখে খুব পছন্দ করেছিল। মেঘ খুব ভালো ছেলে। বৃষ্টি এখন রাজি হতে চাইবে না। আর আর তুই যা, এখন খাবো না আমি। ওকে ফাইন খেতে হবে না, আমিও খাবো না। না খেয়ে কাজে চলে যাব। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? এবার মুখ খুলো। সেলিনা না চাইতেও খেয়ে নিল। ইতু আর বৃষ্টি বসে কথা বলছিল। বৃষ্টির চোখ হঠাৎ ইতুর গলায় পড়তেই বলে উঠল, ওয়াও ইতু, তোমার লকেটটা তো খুব সুন্দর। কোত্থেকে কিনেছো? ইতু লকেটে হাত দিয়ে মুচকি হেসে বলল, নির্ভাইয়া দিয়েছে। খুব সুন্দর। এর মাঝে নীল রুমে এসে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে আসতেই ইতু বলল, কোথায় যাচ্ছ? কাজে আসতে রাত হবে, বৃষ্টি ওর খেয়াল রেখো। ঠিক আছে, চিন্তা করবেন না। এর মাঝে নীলের ফোন বেজে উঠল। নীল কল রিসিভ করে বলল, হ্যালো, ধরতে পেরেছিস? ভেরি গুড, আমি আসছি, ধরে রাখ, পালাতে যেন না পারে। বলেই কল কেটে আলমারি থেকে গানটা বের করে নিল। ইতু গান দেখে ভয় পেয়ে গেল। তারপর বলল, ওটা নিয়ে কোথায় যাচ্ছ? এটা ছাড়া কি যাওয়া যায় নাকি? যখন তখন লাগে। বৃষ্টি, আমি তো বলতে ভুলে গেছি, মা তোমাকে ডেকেছিল। ও আচ্ছা, আমি গেলাম। বৃষ্টি রুম থেকে বেরিয়ে যেতেই নীল হঠাৎ ইতুর কপালে নিজের অদর ছোঁয়ালো। তারপর মিষ্টি হেসে ইতুর গাল টেনে বলল, আসি। আর তুই পড়তে বস, কাল থেকে ভার্সিটি যাব আবার। বলে নীল বেরিয়ে পড়ল। ইতু কিছুক্ষণ অবাক হয়ে থেকে লাজুক হাসলো। সামনে একটা ছেলেকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার সামনে নীল পকেটে হাত দিয়ে সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, আর তার পাশে মেঘ দাঁড়ানো। সব নীরবতার সমাপ্তি ঘটিয়ে নিয়ে বলে উঠল, বল, এখন পর্যন্ত কতগুলো মেয়েকে বাহিরে পাচার করেছিস? চেয়ারের সাথে বাঁধা আহত ছেলেটা বাঁকা হেসে বলল, তা জেনে কি করবেন অফিসার? ভালোই ভালোই আমাকে যেতে দিন। তা তো সম্ভব না। তোদের লজ্জা করে না? যে মেয়েদের গর্ভে জন্ম নিয়েছিস সেই মেয়েদের বাহিরে পাচার করে দিস? অত সব দিয়ে আমার কি? আমাকে ছেড়ে দেন, নইলে আপনার সামনে ঘোর বিপদ অপেক্ষা করছে। বিয়ে করেছেন নতুন, শুনেছি আপনার বউটা বলে হেব্বি সুন্দরী। ওকে। আর কিছু বলার আগে রেগে এক লাথি মারল নীল। ছেলেটা আর্তনাদ করে চেয়ার নিয়ে পড়ে গেল। নীল আর কিছু বলার আগে মেঘ নীলকে ধরে ফেললো। তারপর বলল, ওর কথাই কান দিস না, ও কিছু করতে পারবে না। ছেলেটা আবার হেসে বলল, আমি জেলে থাকলে এটা ভাববেন না যে আমি কিছু করতে পারবো না। নীলের চোয়াল শক্ত হয়ে গেল। নীল কিছু করার আগে মেঘ ধরে ফেললো। মেঘ জোর করে নীলকে বাহিরে নিয়ে আসলো, আর ভিতরে ছেলেটা পাগলের মতো হেসেই চলেছে। নীল মেঘকে বলল, আমাকে ছাড়। ওকে তো। রিল্যাক্স নীর, তোর আঘাত লেগেছে, তুই বাড়ি যা। এইসব কিছু না। আমি আস্তে আস্তে কিভাবে পালালো, মাঝ রাস্তায় না দেখলে তো এই অমানুষটা হাতের বাহিরে চলে যেত। ওকে কড়া গার্ডে রাখিস, আবার যেন না পালায়। না জানি মেয়েগুলোকে কোথায় লুকিয়ে রেখেছে,
ওদের পাচার করার আগে উদ্ধার করতে হবে। আর ও একা নয়, কেউ আছে এখনো যে হাতের নাগালে নেই, গা ঢাকা দিয়ে আছে। ওকে খুঁজে বের করতে হবে, নইলে যে আরো কত মেয়ের জীবন নষ্ট হবে। মেঘ বলল, আমরা গোপনে খোঁজ চালিয়ে যাচ্ছি, আশা করি দ্রুত ধরতে পারবো। রাত 11টা ছুঁই ছুঁই। ইথু বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। হঠাৎ রুমের ভিতর থেকে আওয়াজ পেয়ে নীরবে এগিয়ে গেল। দেখলো নীর এসেছে। নীরকে দেখে ইতুর ঠোঁটে হাসি ফুটলো, কিন্তু পরক্ষণেই ভয় চেপে ধরলো ইতুকে। নীর শার্ট খুলছিল, পিছন থেকে শরীরে আঘাত দেখা যাচ্ছে, অনেক জায়গা ছিল রক্ত শুকিয়ে আছে। ইতু ঘাবড়ে বলল। নির্ভয়া কি হয়েছে তোমার? ইতুকে দেখে নীর আবার শার্ট গায়ে জড়িয়ে বলল। কই কি হয়েছে? ইতু রেগে সামনে গিয়ে বলল। শার্ট খুলো। নীর অবাক হওয়ার ভঙ্গিতে বলল। কি তুই খালি রুমে আমার মান সম্মানের দিকে হাত বাড়াচ্ছিস? ফাজলামো বন্ধ করো, আমি মোটেও মজার মুডে নেই। নীর হঠাৎ ইতুর কোমর টেনে নিজের কাছে এনে বলল। তাহলে কিসের মুডে আছিস? ইতু রেগে নীরের হাতের বাহুতে থাপ্পড় দিয়ে বলল। অসভ্য। নীর চোখ বন্ধ করে ফেলল। ইতু ঘাবড়ে বলল। সরি, আমার খেয়াল ছিল না। এখন বসো এখানে। নীরকে বসিয়ে ইতু মেডিসিন নিয়ে এসে ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিতে লাগলো খুব সাবধানে। আর নীর আয়নাতে পর্যবেক্ষণ করতে লাগলো ইতুকে। হঠাৎ ইতুর হাত টান দিয়ে কোলে এনে বসিয়ে দিল। ইতু হকচকিয়ে বলল। কি করছো? ছাড়ো। তুই কাছে থাক, আর কিছু লাগবে না। ইতু তাড়াতাড়ি বলে উঠল। ফ্রেশ হয়ে নাও, আমি খাবার আনছি। বলেই বিদ্যুতের গতিতে রুম থেকে বেরিয়ে পড়ল। নীর ইতুর বিহেভিয়ার দেখে হুহা করে হেসে উঠল। খাওয়া শেষ করে নীর বিছানায় গিয়ে বসলো। ফোন বের করে কার সাথে যেন কথা বলে ইতুর দিকে তাকালো। ইতু বই নিয়ে বসেছে। নীর কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল ইতুর দিকে, অতঃপর বলল। আর কতক্ষণ পড়বি? ইতু নীরের দিকে তাকিয়ে বলল। আরো কিছুক্ষণ। নীর কিছু না বলে কয়েকটা ফাইল নিয়ে বসলো। হঠাৎ ইতু নীরকে বলে উঠল। নির্ভাইয়া, বল। তুমি তো চাইলে বৃষ্টি আপুকে বিয়ে করতে পারতে। বৃষ্টি আপু যেমন মিষ্টি দেখতে, তেমন ভালো মানুষ। তাহলে কাকিও আর রেগে থাকতো না, সবকিছু স্বাভাবিক থাকতো। হঠাৎ এই কথা কেন? বৃষ্টি আপু তোমাকে খুব ভালোবাসে। তুই বাসিস না, চুপচাপ পড়। ইতু আর কিছু না বলে বইয়ের দিকে নজর নিক্ষেপ করলো। বেশ কিছুক্ষণ পর নীর ফাইল থেকে মুখ তুলে ইতুর দিকে তাকিয়ে দেখলো ইতু স্টাডি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে। নীর মুচকি হেসে ইতুর কাছে গিয়ে আস্তে করে ইতুকে পাঁচ কোলে নিয়ে বিছানার দিকে গেল। ইতু চোখ হালকা খুলে অস্পষ্ট কণ্ঠে বলল। কি করছো? বেডে নিয়ে যাচ্ছি, পড়তে বসলে ঘুম পায়, তাই না? পড়তে বসলে খুব ঘুম পায়। পড়া চোর একটা। নীর ইতুকে বাহুডোরে আবদ্ধ করে শুয়ে পড়ল। ছাড়ো আমাকে। চুপচাপ ঘুমা, আমাকেও ঘুমাতে দে। ইতু আরো কিছু বলতে চেয়েও পারলো না, ঘুমের সমুদ্রে ডুবে গেল। নীর ইতুর মাথায় একটা চুমু দিয়ে চোখ বন্ধ করে ফেললো পরম শান্তিতে। দূর মসজিদ থেকে পবিত্র আজানের ধ্বনি ভেসে আসছে। আজানের আওয়াজে চোখ খুলে তাকালো নীর। চোখ খুলতেই প্রিয়তমার স্নিগ্ধ মুখখানে সামনে পড়লো। কি অসম্ভব মায়াবী দেখাচ্ছে ইতুকে। ইতু নীরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। নীর মৃদু আওয়াজে ডাকতে লাগলো। ইতু, এই তো উঠো। ইতু হালকা চোখ খুলে বলল। কি হয়েছে? ফজরের সময় হয়েছে, নামাজ পড়বা না? উঠো। নীর বুঝতে পারলো ইতু এখনো ঘুমের ঘোরে আছে। নীর এবার ইতুর কানের কাছে এসে জোরে বলল। ইতু। ইতু লাফিয়ে উঠে পড়লো। আতঙ্কিত হয়ে তাকিয়ে রইল নীরের দিকে। নীর হেসে কুটি কুটি। কত ডাকছি, উঠছিলেই না, তাই তো চেঁচাতে হলো। এবার যা, ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে নে। ইতু আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ইতু কিছুক্ষণ পর বের হয়ে নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। এদিক দিয়ে নীর সাদা পাঞ্জাবি পরে উজু করে মাথায় টুপি দিয়ে মসজিদের উদ্দেশ্যে হাঁটা দিল। ফজরের নামাজ শেষ করে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। বাড়ির গেটের সামনে আসতেই নীর থমকে গেল এক দৃশ্য দেখে। কি অসাধারণ স্নিগ্ধকর সেই দৃশ্য। ইতু বারান্দায় দাঁড়িয়ে ভোরের সতেজ হাওয়া গায়ে মাখছে। প্রকৃতির মাঝে আজ ইতু হারিয়ে যেতে চায়। নীর মৃদু হেসে বাড়ির ভেতরে গেল। ইতু মৃদু হেসে উঠল পাখিদের চঞ্চলতা দেখে। হঠাৎ চোখের সামনে এক কাপ চা কেউ এগিয়ে দিল। কাপ ধরা হাতটার মানুষের দিকে তাকিয়ে দেখল নীর। ইতু কাপটা নিয়ে মুচকি হেসে সামনে তাকালো। নীর ওর সঙ্গ দিল। বেশ কিছুক্ষণ দুজন চুপ হয়ে প্রকৃতির দিকে তাকিয়ে রইল। হঠাৎ নীর বলল। এত গভীরভাবে কি দেখছিস? ওই দেখো, গাছের ডালে দুটো চড়ুই পাখি কখন থেকে খুনসুটি করছে। খুব সুন্দর দেখা যাচ্ছে সবকিছু। খুব সুন্দর। মাঝে মাঝে এমন নিখুঁত ভাবে তো আমাকেও দেখতে পারিস। তোমাকে সাদা পাঞ্জাবিতে খুব ভালো দেখাচ্ছে নির্ভাইয়া। এই, তুই ভাইয়া ডাকা বন্ধ করবি, কেউ শুনলে হাসবে। আমার তো ছোট থেকে এই অভ্যাস, এত সহজে যাবে না। অভ্যাস চেঞ্জ কর, নইলে তোর খবর আছে। কোন বেলার খবর?
সব বেলার। আমি রুমে গেলাম, রেডি হই, ভার্সিটিতে যাব। বলে ইতু রুমে চলে গেল। ইতু রুমে গিয়ে বোরখা পরে রেডি হলো। কিছুক্ষণ পর দুজন বেরিয়ে পড়লো। ভার্সিটির সামনে এসে গাড়ি থামালো নীর। ইতু নামতে যাবে তখনই নীর বলল, ইতু দাঁড়া, কি হয়েছে? একটু কাছে আয় তো। ইতু একটু মাথা এগিয়ে নিয়ে বলল। বলো। নীর ইতুর কপালে একটা ভালোবাসা দিয়ে বলল। সাবধানে থাকিস। ইতু তাড়াতাড়ি নেমে পড়লো, তারপর বলল, তুমি সাবধানে থেকো। বলেই উল্টো দিকে হাঁটা দিল। নীর মুচকি হেসে তাকিয়ে থাকলো যতক্ষণ না ইতু গেট দিয়ে ভিতরে ঢুকলো। ইতু ভিতরে যাওয়ার পর নীর চোখে সানগ্লাস দিয়ে গাড়ি স্টার্ট দিল। নীর নিজের কেবিনে বসে আছে। মেঘ এসে বলল, নীর, দুটো ছেলে ধরা পড়ছে। ওরা আমাদের সব ইনফরমেশন ওদের বসকে পাঠাতো। ওরা মুখ খুলেছে, কে ওদের বস? নীর বসা থেকে উঠে বলল। চল আমিও দেখি কতক্ষণ চুপ থাকে। নীরকে ভিতরে ঢুকতে দেখে একটা অফিসার ওই ছেলেগুলোকে ফিসফিস করে বলল, আগে বলেছিলাম যা যা আছে এখন বলে দে। নীর, স্যার আসলে খবর আছে তোদের, শুনলি না তো? বুক এখন। ছেলেগুলো আতঙ্কিতভাবে নীরের দিকে তাকালো। ইতু নিজের রুমে বসে বসে ক্লান্ত, তাই উঠে হাঁটতে লাগলো বাড়ির ভিতরে। বৃষ্টি নিচ থেকে উপরে উঠছিল, ইতুকে দেখে বলল, কি করছো ইতু? কিছু না আপু, ভালো লাগছিল না তাই হাঁটছিলাম। গল্প করবা? সরি ইতু, আমার মাথাটা ব্যথা করছে, একটু ঘুমোবো। ও ঠিক আছে, যাও। আচ্ছা, কাকে কোথায়? খালামণি বাহিরে গেছে। ও ঠিক আছে। বৃষ্টি নিজের রুমে গিয়ে মেডিসিন খেয়ে দরজা আটকে ঘুমিয়ে পড়লো। ইতু পুরো বাড়ি হাঁটতে লাগলো। হঠাৎ কর্নারের একটা রুম চোখে পড়লো ইতুর। দরজা খুলে ভিতরে ঢুকলো। অনেক ধুলোবালি রুমে। কয়েকটা কাশি উঠলো ইতুর। রুমের জানালাটা খুললো। রুমের বাহিরে আলো আসলো। আলোতে রুমের ভিতরে জিনিসপত্র দেখা যাচ্ছে। নীরের ছোটবেলার কিছু খেলনা ইতু হাতে নিয়ে এসে উঠলো। হঠাৎ জানালা দিয়ে প্রবল হাওয়া রুমে প্রবেশ করলো। বাতাসের ধাক্কায় রুমের দরজাটা ঠাস করে আটকে গেল। ইতু লাফিয়ে উঠলো, কিন্তু বেশি একটা পাত্তা দিল না। অন্যান্য আসবাবপত্র দেখতে লাগলো। একটা ছোট টাইগার টয় উপরে ছিল। ওটা ধরতে গিয়ে একটা ধুলোবালি দিয়ে ভরা কাপড়টা ইতুর মুখে পড়লো। ইতুর দম আটকে আসতে লাগলো। অনেক কাশি হতে লাগলো। অনেকটা অস্থির হয়ে উঠলো। ইতুর ডাস্ট অ্যালার্জি আছে। ইতুর এখন রুম থেকে বেরিয়ে যাওয়া দরকার, নইলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। ইতু দরজার কাছে এসে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুললো না। বারবার টানতে লাগলো, কিন্তু দরজা খুললো না। দরজা লক হয়ে গেছে। বারবার ধাক্কাতে লাগলো আর অনেক কষ্টে ডাকতে লাগলো। কেউ আছে? বৃষ্টি আপু, কেউ আছে? কেউ আছে? বের করো আমাকে, আমার দম আটকে আসছে। কেউ আছে? নীর ভাইয়া? এক সময় ইতুর চোখ ঝাপসা হয়ে গেল। আস্তে আস্তে চোখ খুলে চোখ বন্ধ করে অনেক কষ্টে বলল, নীর ভাইয়া? নীর ছেলে দুটোর কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসলো। তারপর একটা হাসি দিয়ে বলল, কি খবর আপনাদের সাহসী গুপ্তচর? আরে রনি স্যারদের খাতির যত্নের জন্য চা কফি আনো। নীরকে খুব ভয়ঙ্কর লাগছে ছেলেগুলোর কাছে। ছেলেগুলো শুকনো ঢোক গিলে একে অন্যের দিকে তাকালো। তারপর পুনরায় নীরের দিকে তাকালো। এবার নীরের মুখ দেখে ওদের কলিজা শুকিয়ে আসলো। নীর রাগে কটমট করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, সহজভাবে বলবি নাকি অন্য ব্যবস্থা করব? আমাকে যদি এই চেয়ার ছেড়ে উঠতে হয় তোদের জন্য খুব খারাপ হয়ে যাবে। একটা ছেলে কাঁপতে কাঁপতে বলল, আমরা কিছু জানি না স্যার। নীর বিদ্যুতের গতিতে চেয়ার থেকে উঠে চেয়ারটা নিয়ে ওই ছেলেটাকে দিল এক বাড়ি। চেয়ারটা ভেঙে গেল। ছেলেটা ভয়ঙ্কর আর্তনাদ করে নিচে পড়ে ছটফট করতে লাগলো। ওই ছেলেটাকে দেখে পাশের ছেলেটা মরা অবস্থা প্রায়। নীর চোয়াল শক্ত করে রক্ত চক্ষু নিয়ে চেয়ারে বসা ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা কাঁপতে কাঁপতে বলল। নীর মেঘের দিকে ইশারা করে বাহিরে চলে গেল। নিজের চেয়ারে গিয়ে বসলো। কিছুক্ষণ পর মেঘ এসে বলল, লোকেশন পেয়ে গেছি, আমরা এক্ষুনি বের হব। নীর চিন্তিতভাবে বলল, যত দ্রুত সম্ভব বের করতে হবে আর মেয়েগুলোকে উদ্ধার করতে হবে। যতক্ষণ না পারছি শান্তি পাচ্ছি না। টেনশন করিস না বেশি, দ্রুত মেয়েগুলোকে উদ্ধার করতে পারবো আমরা ইনশাল্লাহ। নীর বাড়ি ফিরছিল। ঘড়ির কাঁটা রাত 10টা অতিক্রম করেছে। হঠাৎ কিছু একটা ভেবে মুচকি হেসে গাড়ির সিটে রাখা লাল শাড়িটার দিকে তাকালো। বাড়ি পৌঁছে গাড়ি পার্ক করে শাড়িটা নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। হল রুমে নীরের মা আর বৃষ্টি চুপ হয়ে বসে আছে। কি হয়েছে? নীরের মা কিছু বলল না। বৃষ্টি বলতে চেয়েও থেমে গেল। কারো কোনো শব্দ না পেয়ে নীর রুমের দিকে পা বাড়ালো। দৌড়ে রুমে চলে গেল। শাড়িটা বিছানায় রেখে হেসে বলতে লাগলো, ইতু, এই ইতু, কোথায় তুই ইতু? সারা রুম খুঁজেও কোথাও পেল না।
নীর অস্থির হয়ে উঠল। দৌড়ে নিচে গিয়ে নীর বলল। মা, বৃষ্টি, ইতু কোথায়? নীরের মা গম্ভীর কণ্ঠে বলল। কি জানি, ও কি আমাদের কিছু বলার প্রয়োজন মনে করে? মানে? আমি জানি না, বাহির থেকে এসে ইতুকে দেখিনি। মেয়েটা কি বুদ্ধি হবে না? কোথায় গেছে বলে গেলে কি হয়? আর কত রাত হয়েছে, এখনো ফিরলো না। মানে কি? কি সব বলছো বৃষ্টি? আমি জানি না নীর ভাইয়া, সন্ধ্যার দিকে দেখেছিলাম। ও বলল ওর ভালো লাগছে না, তাই হাঁটছিল। আমার মাথা ব্যথা করছিল, তাই মেডিসিন খেয়ে ঘুমিয়েছিলাম। উঠে দেখি খালামণি চলে এসেছে, কিন্তু ইতুকে আর দেখিনি। নীরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। অজানা ভয় চেপে বসলো। আর দেরি না করে দৌড়ে গেটের সামনে গিয়ে দারোয়ানকে বলল। মিজান, ইতু কি বাড়ি থেকে বের হয়েছিল? না তো, আবুমনি বাইরে যায় নাই। কেন ভাইয়া? নীর দ্রুত বাড়িতে ঢুকে সিসিটিভিগুলো চেক করতে লাগলো। ফুটেজ দেখে দ্রুত স্টোররুমে গেল। দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু খুলল না। উপর থেকে আওয়াজ পেয়ে নীরের মা, বৃষ্টি আর কতগুলো কাজের লোক উপরে গেল। সেলিনা ছেলের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। তারপর বলল। নীর, কি করছিস বাবা? তোর লেগে যাবে। নীর ধাক্কাতে ধাক্কাতে বলল। ইতু ভিতরে মা। নীর শরীরের বল প্রয়োগ করে জোরে কয়েকটা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ইতুকে এমন নিস্তেজ ফ্লোরে পড়ে থাকতে দেখে নীরের দুনিয়া যেন কেঁপে উঠল। ইতু ধীরে ধীরে চোখ খুলল। নীরের মা পাশে বসা, তার কাছে বৃষ্টি দাঁড়ানো। ঘড়িতে প্রায় সময় রাত 2টা। তোমার কেমন লাগছে এখন? ইতু শোয়া থেকে উঠে আধশোয়া হয়ে বসলো। রুমের চারপাশে চোখ বুলিয়ে নীরকে খুঁজতে লাগলো। নীর বারান্দায় দাঁড়িয়ে আছে। নীরের মা বলল। তোকে কে বলেছিল স্টোররুমে যেতে? সবাইকে চিন্তায় ফেলতে তোর ভালো লাগে, তাই না? সরি কাকি। শরীর কেমন লাগছে এখন? ভালো। আমি খাবার পাঠাচ্ছি, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ওষুধ খেয়ে নিবি। ইতু মাথা নিচু করে সম্মতি দিল। নীরের মা রুম থেকে বেরিয়ে পড়লো। বৃষ্টি ইতুর কাছে বসে বলল। সরি ইতু, আমি তোমার সাথে থাকলে এমন কিছু হতো না। না আপু, তোমার কোনো দোষ নেই। আরেকটা কথা, নীর ভাইয়া কিন্তু খুব রেগে আছে। বলে বৃষ্টি উঠে চলে গেল। নীর এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে, রুমেই আসেনি। এ তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে নীরের, কিন্তু নীরের কোনো আসার নাম নেই। ইতু রেগে তাকালো নীরের দিকে, তারপর ভাবতে লাগলো। এই লোকটা এমন কেন? আমার তো খুব ইচ্ছে করছে ওনাকে জড়িয়ে ধরতে, কিন্তু এ তো আমার কাছেই আসছে না। ইতু বিরক্ত হয়ে উঠে বারান্দায় গিয়ে নীরের পিছনে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে ডেকে উঠলো। নীর পিছনে ঘুরে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল গালে। ইতু গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সেকেন্ডে চোখ দিয়ে বৃষ্টিপাত শুরু। মাথা নিচু করে ঠোঁট উঠে ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিল। ইতুর কান্না দেখে নীর আরও রেগে গেল। ইতুর হাত ধরে টেনে দেয়ালের সাথে চেপে ধরে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল। খবরদার, কান্না করবি না। আমাকে কষ্ট দিতে তোর খুব ভালো লাগে, তাই না? মেরে ফেলতে চাস আমাকে? ইতু ভয়ে কান্না করতে করতে বলল। আমি। চুপ। ইতু কেঁপে উঠল। এর মাঝে ঘরের দরজায় কেউ নক করলো। নীর ঋতুকে ছেড়ে দরজার কাছে গেল। দেখলো বৃষ্টি খাবার নিয়ে এসেছে। নীর খাবার নিয়ে রুমে আসলো। ইতু এখনো বারান্দায় দাঁড়িয়ে মুখ চেপে কান্না করছে। নীর বারান্দায় গিয়ে ইতুর হাত টেনে রুমে নিয়ে আসলো। তারপর বসিয়ে খাবার হাতে নিয়ে বলল। মুখ খোল। আমাকে রাগাস না ইতু, মুখ খোল। কথা কানে যায় না, আরেক গালে দেবো আরেকটা। মুখ খোল। ইতু কিছু না বলে চুপ হয়ে রইল। নীর ইতুর মুখ চেপে জোর করে খাবার মুখে ঢুকিয়ে দিল। ইতু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নীর গম্ভীর কণ্ঠে বলল। আমার দিকে না তাকিয়ে থেকে মুখের খাবার শেষ কর। খাওয়া শেষ করে মেডিসিন খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল ইতু। উল্টো দিকে ঘুরে কান্না করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো। না, খাবো না, আর কথা বলবো না তোমার সাথে। তুমি আসলে একটা হার্টলেস, ভীষণ ভীষণ পচা তুমি। হঠাৎ ঘাড়ে কারো উষ্ণ স্পর্শ পেয়ে থমকে গেল ইতু। এর ঘাড়ে মুখ ডুবিয়ে জড়িয়ে ধরে আছে। ইতু কিছু বলল না। এই হার্টলেস ছেলেটার সাথে আর কোনো কথা নয়। হঠাৎ ঘাড়ে পানির স্পর্শ পেয়ে ইতু অবাক হয়ে গেল। নীর কি কান্না করছে? ইতু এই মুহূর্তে কি করবে বুঝে পাচ্ছে না। নীরের সাথে কি কথা বলা দরকার। ইতুর ভাবনার মাঝে নীর কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো। আই অ্যাম সরি ইতু, তোকে হার্ট করার কোনো ইচ্ছে আমার ছিল না। তুই বুঝবি না, যখন তোকে ওভাবে ফ্লোরে পড়ে থাকতে দেখছি আমার যেন জান বেরিয়ে গিয়েছিল। সরি, আই অ্যাম রিয়েলি সরি। ইতু আর নিজেকে ঠিক রাখতে পারলো না। উল্টো দিকে ঘুরে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল। নির্ভাইয়া, আই এম সরি। আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিইনি। তুমি প্লিজ এমন করো না। আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে এইভাবে দেখে। এই আবার কান্না শুরু করেছিস? চুপ।
সরি। থাম পাগলি, তোর কোনো দোষ নেই, তুই সরি বলছিস কেন? এখন ঘুমা, অনেক রাত হয়েছে, কাল ভার্সিটি যেতে হবে না? হুম। আর তুমি? আমি আবার কি? তুমি কাজে যাবে। হুম, তা তো যেতে হবে। তুমি কাল ছুটি নাও। সম্ভব না, অনেক কাজ আছে, এখন ঘুমা। বলেই ইতুকে বাহু ধরে আবদ্ধ করে নিল। ইতু আস্তে আস্তে হাত দিয়ে নীরকে জড়িয়ে ধরলো। নীর বেশ অবাক হলো ইতু ওকে জড়িয়ে ধরেছে। নীর যেন ভালো লাগার রাজ্যে ডুবে গেল। নীর হঠাৎ বলল, ইতু, হুম। আমি কি ঠিক দেখছি? তুই কি সত্যি? ইতু হঠাৎ নীরের ঠোঁটে এক আঙ্গুল দিয়ে কথা আটকে দিল। নীর পুরো অবাক হয়ে গেল। ইতু চোখ বন্ধ রেখেই বলল, ঘুমাও। নীর মুচকি হেসে ঠোঁটে রাখা আঙ্গুলে চুমু খেতেই ইতু সাথে সাথে আঙ্গুল সরিয়ে নিল। নীর মুচকি হেসে চোখ বন্ধ করে নিল। নীর কেবিনে বসে আছে। নীরের মনটা আজ একটু হালকা, কারণ ২৬ জন মেয়েকে উদ্ধার করতে পেরেছে, তাদের আপন জনদের কাছে ফিরিয়ে দিতে পেরেছে। কিন্তু তাদের মাঝে একটা মেয়েকে খুব নির্যাতন করা হয়েছে। মেঘ এসে নীরের সামনে চেয়ারে বসলো। নীর মেঘকে বলল, ওই সীমা মেয়েটার কি অবস্থা? হাসপাতালে আছে, ওর বাবা মাও আছে। এতদিন পর মেয়েকে পেয়ে যেমন খুশি হয়েছে, তেমন মেয়ের এমন অবস্থা দেখেও খুব ভেঙে পড়েছে। হুম, কিন্তু আমরা যাওয়ার আগেই পালিয়েছে অসভ্যটা। ও এখন আমাদের নাগালের বাহিরে। আরো অনেক মেয়ে আছে যাদের আটকিয়ে রাখা হয়েছে। মামুন, লোকটি ভীষণ খারাপ। এমন কোনো ক্রাইম নেই যে সে করেনি। ওকে দ্রুত খুঁজে বের করতে হবে। এর মাঝে টেলিফোন বেজে উঠল। নীর ফোন ধরে বলল, হ্যালো। ও পাশের কথা শুনে স্পিকারে দিল। নীর আবার বলল, হ্যালো। ও পাশ থেকে একটা লোক ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, কি অফিসার নীর, আপনি কি ভেবেছেন আমাকে ধরা এত সহজ? শাট আপ। আরে আরে আস্তে, আপনি আজ অনেক ক্ষতি কইরা দিলেন। অন্যের বউ বোনের জন্য এত মায়া, এত চিন্তা। যদি আপনার বউ বোন হয় তাহলে কেমন হয়? মুখ সামলে কথা বল, তোকে শেষ করে ফেলবো। নীর রেগে মেঘকে বলল। নম্বর ট্র্যাক কর ফার্স্ট। নীর চিন্তায় পড়ে গেল। তো ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আয়নার সামনে ভেজা চুল ছাড়ছিল আর গুনগুন করে গান করছিল। হঠাৎ পিছন থেকে কেউ জড়িয়ে ধরতেই আটকে উঠল। পরক্ষণেই আবার শান্ত হয়ে গেল। মৃদু হেসে বলল, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? ভালো লাগছে না তাই তাড়াতাড়ি চলে আসলাম। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য চা নিয়ে আসি। ওকে। একটু রান্নাঘরে গিয়ে ভালো মতো চা বানিয়ে রুমে গিয়ে দেখে নীর আগের শার্ট এতেই বিছানায় শুয়ে আছে। একটু মুচকি হেসে নীরের কাছে গিয়ে বসলো। না, ফ্রেশ হয়ে শুয়ে পড়লে যে? নীর চোখ না খুলে ইতুর কোলে মাথা রেখে বলল, চুলগুলো নেড়ে দে না বউ। ইতু বউ কথাটা শুনে মুচকি হাসলো, তারপর বলল, ফ্রেশ হয়ে নাও। না, ইচ্ছা করছে না, ঘুমাবো। আর শোন, মেঘ আসলে ডেকে দিস। ইতু নীরের চুলগুলো নেড়ে দিতে লাগলো। বৃষ্টি রান্নাঘরে জুস বানাচ্ছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। বৃষ্টি গিয়ে দরজা খুলল। বৃষ্টি মেঘকে দেখে মিষ্টি হেসে বলল, কেমন আছেন? মেঘ আগের নাই তাকিয়ে আছে। শুনতে পাচ্ছেন? মেঘের এতক্ষণে ঘোর কাটলো, নিজেকে স্বাভাবিক করে বলল, কিছু বলে। বললাম কেমন আছেন। ও ভালো, তুমি? আমিও। ভিতরে আসুন। তুমি? জি বলুন, কি খাবেন? চা নাকি কফি নাকি ঠান্ডা কিছু? যেটা খাওয়াবে। মানে? মানে হলো কফি। ওকে। আরে শোন, বলুন। নীরকে ডেকে দাও। ওকে। বৃষ্টি কফি বানিয়ে মেঘকে দিয়ে উপরে গেল, নীরকে ডাকতে গেল। দরজায় নক করতে ইতু এসে দরজা খুলে দিল। বৃষ্টিকে দেখে বলল, কিছু বলবা আপু? নীর ভাইয়াকে বল মেঘ ভাইয়া এসেছে। ঠিক আছে। বৃষ্টি চলে গেল। ইতু গিয়ে নীরকে ডেকে তুলল। নীর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই ইতু দৌড়ে সামনে গিয়ে বলল, নীর ভাইয়া শোনো। বল। আমি আমাদের বাড়িতে যাব কিছুদিনের জন্য। বাবা মা তুতুল সবাইকে দেখতে খুব ইচ্ছে করছে। এখন না, তোকে একা যেতে দেব না। কেন? তাহলে তুমিও আমার সাথে চলো। এখন না। কেন? প্লিজ। না, তো এখন না, জেদ করিস না। না না, যাব। চুপ, না করেছি না। ইতু কেঁপে উঠলো ধমক শুনে। ফেসটা বাচ্চাদের মতো করে ফেললো। এই বুঝি খেতে ফেলবে। নীর নিজেকে শান্ত করে ইতুর হাত ধরে বলল, ইতু শোন। ইতু হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। অনেকটা রাত হয়েছে। আকাশে বাঁকা অর্ধচাঁদ দেখা যাচ্ছে। সেই চাঁদের আলো গায়ে মেখে বারান্দায় দাঁড়িয়ে আছে ইতু। শীতল পরিবেশ, মাঝে মধ্যে ঝড়ো বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে ইতুকে। কপালের উপরে পড়ে থাকা চুলগুলো নড়ে উঠছে সে বাতাসের ঝাপটায়।
ইতু এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কোমরে কারো শীতল স্পর্শ অনুভব করলো, সাথে সাথে কেঁপে উঠলো। ইতু কিছু বলল না, নীর হালকা কণ্ঠে বলল, রাগ করেছিস? সরি তো, আমি কিছুদিন ধরে খুব চাপে আছি, তাই হুটহাট রেগে যাই। তোকে বোঝাতে পারবো না তোদেরকে নিয়ে কতটা চিন্তায় আছি। আমাদের নিয়ে কিসের চিন্তা? বাদ দে, আমার কাজের প্রেশারটা কমুক, আমি তোকে নিয়ে যাব। সত্যি? 3 সত্যি। আচ্ছা, এই লাল শাড়িটা কার? তোর জন্য এনেছিলাম, কিন্তু কত কি হয়ে গেল খেয়ালই ছিল না। সত্যি খুব সুন্দর শাড়ি। একটু শাড়িটা পরে সাজবি, শুধু আমার জন্য। নীর ঘোর লাগা কণ্ঠে বলল। ইতু শিউরে উঠলো, লাজ ঘেঁষে মাথা নিচু করে ফেললো। ইতু রুমের ভিতরে গেল, হালকা সেজে নীরকে ডেকে উঠলো। নীর ইতুর কাছে গিয়ে দেখলো ইতু শাড়ি অর্ধেক পরে দাঁড়িয়ে আছে। নীর মুচকি হেসে ইতুর কাছ থেকে শাড়ি নিয়ে পরাতে লাগলো আর বলল, শাড়ি পরা কখনো শিখবি না? ইতু ভ্রুকুচকে বলল, কি? এটা কেমন কথা? সবসময় আমি পরিয়ে দেব। তুমি পারো কিভাবে? ইউটিউব আছে না? মেয়েরা পড়ছিল আর তুমি দেখেছো? আরে না না, পুতুলকে পড়াচ্ছিল, ওটা দেখেছি। সত্যি তো? শাড়ি পরানো শেষ করে নীর ইতুকে ভালো মতো পর্যবেক্ষণ করে মুচকি হেসে বলল, অপরূপ, তুই এত সাংঘাতিক দেখতে কেন? আমি মানে? নীর মুচকি হেসে ইতুর মাথায় একটা আস্তে থাপ্পড় দিয়ে বলল, গাধি। বলে নীর আবার বারান্দায় গেল। ইতুও পিছনে গিয়ে নীরের সাথে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ দুজন চুপ থেকে হঠাৎ ইতু বলল, তুমি কি কোনো কিছু নিয়ে খুব টেনশনে আছো? নীর ইতুর দিকে তাকিয়ে হঠাৎ ইতুর কোমর টেনে কাছে নিয়ে আসলো, তারপর বলল, তোর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছিলাম, তুই কি এখনো রেগে আছিস? ইতু কিছু বলল না, চুপ হয়ে তাকিয়ে রইল। হঠাৎ হিম বাতাসের ঝাপটা ইতুর উড়ন চড্ডি চুলগুলো এসে মুখে পড়ল। নীর আস্তে আস্তে ইতুর অধরের দিকে অগ্রসর হতে লাগলো। হঠাৎ এমন হওয়ায় ইতু অনেকটা ঘাবড়ে নীরের কাছ থেকে সরে আসলো। নীর নিজের ভুল বুঝতে পেরে মাটির দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল, সরি। বলে নীর চলে যেতে নিলে ইতু নীরের হাত ধরে ফেললো। নীর স্তব্ধ হয়ে ইতুর দিকে তাকালো। ইতু হঠাৎ পায়ের আঙ্গুলে ভর দিয়ে নীরের অধরে অধর ছোঁয়ালো। নীর চরম মাত্রায় অবাক হলো। বেশ কিছুক্ষণ পর ইতু সরে এসে নীরের বুকে মুখ লুকালো, তারপর বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি। কথাটা শুনে নীরের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। এক রাজ্য প্রশান্তি বিরাজ করতে লাগলো নীরের মর্মদেশে। হঠাৎ চোখ খুলে গেল, নীরের শোয়া থেকে উঠে বসলো। ল্যাম্পটা জ্বালিয়ে দেখলো তো এক কর্নারে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। নীর ঘড়ির দিকে তাকালো, দেখলো 4টা বেজে 9 মিনিট। নীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইতুর দিকে তাকালো আর ভাবতে লাগলো, এটা স্বপ্ন ছিল? যদি এটা সত্য হতো, নীর শার্ট পরেছিল, এখনই বের হবে। তখনই ইতু নীরের জন্য কফি নিয়ে আসলো। কফি নীরের সামনে রেখে বোরকা বের করলো। তা দেখে নীর বলল, তুই কি ভার্সিটির জন্য রেডি হচ্ছিস? না, যাওয়া লাগবে না। যেদিন ইম্পর্টেন্ট ক্লাস থাকবে শুধু সেদিন যাবি। আর এমনি হিনার কাছ থেকে নোট নিয়ে নিস, আমি ওকে বলে দেব, ও বাড়ি এসে তোকে দিয়ে যাবে। এসব কি বলছো? তুমি আমার ভার্সিটি যাওয়া বন্ধ করে দিচ্ছ? বন্ধ করছি না, শুধু যেদিন ইম্পর্টেন্ট ক্লাস থাকবে শুধু সেদিন যাবি। না ইতু, আমি তোর সাথে কোনো তর্ক করতে চাই না, আমি যা বলেছি তাই হবে। পেয়েছোটা কি তুমি? তুমিই তো বলেছিলে আমার জীবন আগে যেমন ছিল এখনো তা আছে, তাহলে তুমি আমাকে এত বাধা দিচ্ছ কেন? লিসেন ইতু, আমি বাধা দিচ্ছি না, কিন্তু আমি যতদিন না বলছি তুই বাড়ির বাইরে এক পাও রাখবি না। না। নীর রেগে ইতুর হাতের বাহু চেপে ধরে কড়া কণ্ঠে বলল, আমি যখন না করেছি তোকে শুনতেই হবে। ইতু করুণ মুখে নীরের দিকে তাকালো। এই কি সেই নির্ভাইয়া? না, উনি আমার সেই নির্ভাইয়া হতেই পারে না। ইতুর চোখের কোণে পানি দেখে নীর ইতুকে ছেড়ে দিয়ে চলে গেল। নীর গম্ভীর ভাব নিয়ে নিজের কেবিনে বসে আছে। মেঘ এসে বলল, নীর মুখ তুলে তাকালো, তারপর বলল, কি হয়েছে? মেঘ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই মেয়েটা সীমা, ও মারা গেছে। নীর সব সুস্থ হয়ে রইল। মেঘ আবারও বলল, মেয়েটার বাবা এসেছে, তোর সাথে দেখা করতে চাই। আসতে দে। মেঘ লোকটাকে আসতে বলে মেয়েটার বাবার মুখ দেখে নীরের বুকে চিনচিনে ব্যথা করতে লাগলো। সন্তান হারা বাবার কি করুণ অবস্থা। নীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জি বলুন। মেয়েটার বাবা নিজেকে অনেক কষ্টে সামলে ভাঙা কণ্ঠে বলল, আমার মেয়েটার কি দোষ ছিল স্যার? কেন আমার মেয়েটার সাথে এমন হলো? ও খুব ভালো মেয়ে ছিল আর খুব ছোট ছিল। আমার পরীর মতো মেয়েটার সাথে এমন কেন করলো? ওর অনেক স্বপ্ন ছিল, ডাক্তার হয়ে গরিবদেরকে ফ্রিতে চিকিৎসা করবে, অসহায় মানুষদের সাহায্য করবে, কিন্তু ওই মানুষগুলো আমার মেয়েটাকে।
বলতে গিয়ে মেয়েটার বাবা কান্নায় ভেঙে পড়ল, আবার নিজেকে সামলে বলল, আমি এর বিচার চাই, ওই অমানুষগুলোর শাস্তি চাই, নইলে আমার মতো আরো অনেক বাবার বুক খালি হয়ে যাবে। আমি অপরাধীগুলোর শাস্তি চাই। বলেই লোকটা আবার কান্নায় ভেঙে পড়ল। নীরের চোখ লাল হয়ে গেল। লোকটার দিকে পানির গ্লাস এগিয়ে দিল। লোকটার হাতের উপর হাত রেখে ভরসা দিয়ে বলল, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, যতক্ষণ না ওদের শাস্তি দিতে পারছি আমরাও থামবো না। আপনারা অবশ্যই ন্যায় বিচার পাবেন। গোধূলির লগ্ন, বাতাসের তীব্রতা আজ একটু বেশি, কিন্তু তাতে ইতুর কোনো ভাবান্তর নেই। সে ছাদে দাঁড়িয়ে আছে, আর তীব্র বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে ইতুকে। হঠাৎ পিছন থেকে বৃষ্টি বলল, ইতু কি করছো? চলো রুমে চলো। ইতু কিছু বলল না, বৃষ্টির সাথে রুমে চলে গেল। বৃষ্টি নিচে গিয়ে চা বানিয়ে নিয়ে আসলো। ইতুকে 1 কাপ এগিয়ে দিয়ে বলল, ইতু, হুম। তোমার কি মন খারাপ? না আপু। নির্ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে? হঠাৎ এই কথা? না, আসলে এটা তোমাদের নিজস্ব ব্যাপার, তবু তোমাদের বিহেভিয়ার এতেই তাই প্রকাশ পাচ্ছে। আসলে বলতে না পারলে বলো না, আমি জোর করব না, কিন্তু নির্ভাইয়া কিন্তু তোমাকে খুব ভালোবাসে। আর এসব ছোটোখাটো ঝগড়া সবারই হয়, কিন্তু এসব ছেড়ে ফেলাই ভালো। হয়তো নির্ভাইয়ার কোনো কাজে তোমার খারাপ লেগেছে, কিন্তু এসব ভুলে গিয়ে সামনে আগানো উচিত। নীর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিল। ইতু কিছুদিন ধরে কেমন চুপচাপ হয়ে আছে। না ছাড়া কোনো কথাই বলে না নীরের সাথে। নীরের একটুও ভালো লাগে না, সবকিছু এলোমেলো লাগে। নীর ইতুকে এমন মেনে নিতে পারছে না। নীর ধীর পায়ে ইতুর পাশে গিয়ে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর নীর বলল, রাতে খেয়েছিস? হুম। আজ পড়তে বসেছিলি, হিনা এসেছিল? হুম। নীর পিছন ফিরে চলে যেতে নিয়েও আবার ইতুর কাছে এসে ইতুর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আহত কণ্ঠে বলল, খানিক ভুল করেছি বলে দূরে চলে যেতে হবে, তাহলে যে এত ভালোবাসি তার জন্য আরো কাছে আসা যায় না? নীরের মাঝে থমকে গেল ইতু। নীরের অনুভূতি স্পষ্ট জানান দিচ্ছে ইতুকে যে নীর কতটা ভালোবাসে। ইতুর কোনো সারা শব্দ না পেয়ে নীর আস্তে করে ছেড়ে দেয় ইতুকে। ইতুকে ছেড়ে দিয়ে নীর ভিতরে চলে যায়। ইতু কিছুক্ষণ চুপ করে রইল। হঠাৎ গাড়ি স্টার্টের আওয়াজ পেয়ে বারান্দা দিয়ে নিচে তাকালো। দেখলো নীর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। ইতু অবাক হয়ে তাকিয়ে রইল, এত রাতে কোথায় যাচ্ছে। রাজ্যের দুশ্চিন্তা হানা দিল ইতুর মস্তিষ্কে। সারাদিন নীর বাড়ি ফিরেনি। ওই যে রাতে বের হলো তারপর থেকে কথাও হয়নি। ইতু সারাদিন চিন্তায় ছিল। ঘড়িতে এখন সময় রাত 12টা ছুঁই ছুঁই। ইতু সোফায় বসে আছে। তখনই দরজা দিয়ে নীর ভিতরে ঢুকলো। নীরকে দেখে ইতু মনে হয় প্রাণ ফিরে পেল। 1 সেকেন্ডও না ভেবে নীরকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করে দিল। নীর অবাক হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো ইতুকে। সান্ত্বনা দিতে দিতে বলল, আরে কি হয়েছে, কান্না করছিস কেন? আরে বলবি তো। কাল রাত থেকে কোথায় ছিলে? একটা কল করলে কি হতো? নীর বুঝতে পারলো ইতু খুব চিন্তায় ছিল সারাদিন। আসলে অনেক ব্যস্ত ছিলাম, তাই কল করতে পারিনি। ইতু নীরের দিকে তাকিয়ে দেখলো নীরকে আসলেই খুব ক্লান্ত দেখাচ্ছে। ইতু নীরকে বলল, ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও। বলে ইতু বেরিয়ে পড়ল। নীর ইতুর দিকে তাকিয়ে আনমনে হেসে উঠল। ইতু নীরের জন্য কফি বানিয়ে রুমে এলো। তখনই নীর ওয়াশরুম থেকে বের হলো। নীরকে স্নিগ্ধ দেখাচ্ছে। ইতু হৃদয় জুড়িয়ে গেল। এই মানুষটার জন্যই তো ইতু অস্থির হয়ে থাকে। এই মানুষটাকে দেখলেই তো ইতুর ঠোঁটে হাসি ফুটে। ইতুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নীর ভ্রুকুচকে বলল, কি রে, কি দেখছিস এত? ইতু নীরকে কফি এগিয়ে দিল। নীর কফি নিয়ে গিয়ে বিছানায় বসলো। তারপর টাওয়াল ইতুকে দিয়ে বলল, আমার চুল মুছে দে তো। ইতু বিছানায় বসে নীরের পিছনে গিয়ে যত্ন সহকারে নীরের চুল মুছে দিতে লাগলো। নীর মুচকি হেসে কফি মুখে দিয়ে বলল, আজ পড়তে বসেছিলি? হুম। ভালো। তুমি খেয়েছো? বাইরে গিয়েছি। তুই? অল্প খেয়েছি। অল্প কেন? তোমার দোষ, তোমার চিন্তায় সারা দিন আমার যা তা কেটেছে। সরি, অনেক চাপে ছিলাম। একটা সত্যি কথা বলবো? বল। তুমি কি নিয়ে এত চিন্তায় আছো? আমাকেও কোথাও যেতে দাও না। আসলে এই কেসটা নিয়ে চিন্তায় আছি, এই আর কি। কিন্তু আমার একটা কথা রাখবি? বলো না। আমি না বলা পর্যন্ত বাড়ি থেকে বের হবি না। কিন্তু কেন? প্লিজ প্রশ্ন করিস না, পরে তোকে বলবো। ওকে। নীর আবার কফিতে চুমুক দিল। ইতু অনেকটা কাচুমাচু হয়ে বলল, নীর ভাইয়া, একটা কথা ছিল। বল। আমি তোমাকে ভালোবাসি। নিজেকে স্বাভাবিক করে ইতুর দিকে অবাক চোখে তাকালো। ইতু লজ্জায় মাথা নিচু করে ফেললো। তারপর বলল, এভাবে তাকিয়ে আছো কেন? নীর ইতুকে হাত ধরে টেনে কাছে নিয়ে আসলো। তারপর বলল,
কি বললি আবার বল। আমি তোমাকে ভালোবাসি। নীর যেন অজানা পৃথিবীতে হারিয়ে গেল। নিজের ভালোবাসার মানুষটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে যে কি সুখের, যা ভাষায় বোঝানো দেয়। নীর অবাক হয়ে বলল। ইতু তুই সত্যি? আর কিছু বলার আগে ইতু নীরকে জড়িয়ে ধরে বলল, খুব খুব ভালোবাসি তোমাকে। কথাটা অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি, কিন্তু আর নিজেকে আটকে রাখতে পারলাম না। নীরও ভালোবাসার আবেশে ইতুকে জড়িয়ে ধরে শান্তির শ্বাস ফেলল। মুচকি হেসে ইতুর কপালে ভালোবাসার পরশ রেখে দিল। নীরের চোখে পানির ছোঁয়া পেতেই চোখ খুলে তাকালো। চোখের সামনে এক অতি সুন্দরী রমণীকে আবিষ্কার করলো। পরনে লাল শাড়ি, ভেজা চুলগুলো ছাড়ছে। নীর বিছানা ছেড়ে উঠে গেল, ইতুকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আজ সকাল সকাল এত সাজগোজ যে সকালবেলা পাগল করতে চাস আমাকে? আগে বল, শাড়ি পরলি কিভাবে? বৃষ্টি আপু পরিয়ে দিয়েছে। ও যাও ফ্রেশ হও। যাচ্ছি। ইতু মোবাইলে হিনার সাথে কথা বলছিল। হঠাৎ ভিতর থেকে নীর ডেকে উঠল। ইতু কল কেটে ভিতরে গেল, তারপর বলল, কি হয়েছে? নীর মুচকি হেসে ইতুর কাছে এসে ইতুর চোখের সামনে বেবি হেয়ারগুলো কানের পিছনে গুজে দিয়ে বলল, আমি আসি, সাবধানে থাকিস, আর পড়তে বসবি কিন্তু। ভালোবাসি। বলে নীর ইতুর কপালে ভালোবাসা দিয়ে ইতুর গাল টেনে চলে গেল। ইতুর মন দখল করে নিল এক রাজ্য ভালোবাসা। লাজুক হেসে মাথা নিচু করে ফেলল। ইতুর সবটুকু জুড়ে রয়েছে শুধু নীর আর নীর। নীর মেঘের সাথে কথা বলছিল, তখনই সেলিনার ফোন কল আসলো। নীর বেশ অবাক হলো, কারণ এই সময় তো কল করে না। আর দেরি না করে কল রিসিভ করলো, তারপর বলল, হ্যালো মা, বলো। নীর, তুই আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস। কেন? আমি আর বৃষ্টি তোর মামার বাড়ি এসেছি। বেশি চিন্তা করিস না, কাজের লোকেরা তো আছেই। ঠিক আছে, তোমরা সাবধানে থেকো। আচ্ছা, তুইও। মেঘ মুখে একরাশ হাসি নিয়ে নীরের কেবিনে আসলো। এসে চেয়ার টেনে বসে বলল, নীর, আমরা সাকসেসফুল। মানে? মনে হলো মামুন মেয়েগুলোকে কোথায় আটকে রেখেছে। আমরা জায়গাটা চিনেছি। সত্যি? দ্যাটস গ্রেট। সবাই রেডি? এখনই বের হব। আমরা রেডি। ভেরি গুড, লেটস গো। নীর বাড়ির গেটের সামনে এসে কখন থেকে ফোন দিচ্ছে, কিন্তু মিজান গেট খুলছে না। নীর বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে গেটের কাছে ছোট দরজা দিয়ে ভিতরে ঢুকলো। মিজানের বসা জায়গায় গিয়ে নীর অবাক হয়ে গেল। মিজানের হাত পা মুখ বাঁধা। মিজানের কপাল দিয়ে রক্তপাত হচ্ছে। নীর দ্রুত গিয়ে বাঁধন খুলে দিল, তারপর অস্থির হয়ে বলল, মিজান, এই মিজান, তোর এই অবস্থা কে করলো? নীর ভাইয়া, আপুমনি। বলেই মিজান কান্না শুরু করে দিল। নীরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল, দৌড়ে বাড়ির ভিতরে ঢুকলো। চারপাশের অবস্থা একদম এলোমেলো। বাঁদিকে চোখ পড়তেই দেখলো কাচের খালা সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছে। নীর দৌড়ে রুমে গিয়ে চারপাশ খুঁজতে লাগলো আর ডাকতে লাগলো, ইতু, ইতু কোথায়? তুই ইতু? রুমে কেউ নেই, পুরো রুম এলোমেলো। ফ্লোরে চোখ পড়তেই দেখলো ইতুর হাতের কাচের চুড়ি ভেঙে ফ্লোরে পড়ে আছে। নীর কাচের টুকরোগুলো হাতে নিল। পরক্ষণেই দৌড়ে বেরিয়ে পড়লো রুম থেকে। সিসিটিভি ফুটেজ চেক করে নীরের চোয়াল শক্ত হয়ে উঠল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কিছু লোক ইতুকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, আর ইতু বারবার ছেড়ে দিতে বলছে আর কান্না করছে। নীরের যেন সারা শরীরে আগুন জ্বলে উঠল। ওর ভালোবাসার মানুষটাকে এভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। নীরের যেন পুরো দুনিয়া কেঁপে উঠল। রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে ফুটেজের দিকে। নীরের চোখ পেয়ে পড়ছে ক্রোধ। সবার মুখে দুশ্চিন্তার ছাপ। চারপাশের পরিবেশ থমথমে। পুরো বাড়ি যেন প্রাণহীন হয়ে পড়েছে। সেলিনা বিছানায় শুয়ে আছে। ইতুর খবর পাওয়ার পর যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে। নিজের উপর রাগ হচ্ছে ভীষণ। মেয়েটাকে সাথে নিয়ে গেলে হয়তো এমন হতো না। বৃষ্টি সেলিনার সামনে বসে বলল, খালামণি, কিছু খেয়ে নাও, তোমার শরীর খারাপ করবে। কি হয়ে গেল এসব? মেয়েটা কোথায় আছে, কোন হালে আছে, আল্লাহ ভালো জানে। তুমি চিন্তা করো না, নির্ভাইয়া দ্রুতই খুঁজে বের করবে ইতুকে। আমার ছেলেটা একদম ভেঙে পড়েছে, কাল থেকে কিচ্ছু খায়নি। মেয়েটাকে আমাদের সাথে নিয়ে গেলে আর এমন কিছুই হতো না। খালামণি প্লিজ দুশ্চিন্তা করো না, ইতু ঠিক আছে। ইতুর চোখ খোলার পর নিজেকে একটা রুমে আবিষ্কার করলো। চারপাশে আরো অনেক মেয়ে। ইতু এক ঢোক গিলে চারপাশ ভালো মতো তাকালো। নিজের হাত নাড়াতে গিয়ে দেখলো হাত পা বাঁধা। সবগুলো মেয়ের এক অবস্থা। ইতু পাশের একটা মেয়েকে বলল, আপু, এটা কোন জায়গা আর আপনাদের এই অবস্থা কেন? তোমাকে আজকে নিয়ে এসেছে। মানে? আমাদের অনেক দিন ধরে আটকে রেখেছে, আমাদের বাইরে পাচার করে দেবে। কি নিয়ে এই জীবন থেকে কি কখনো বের হতে পারবো না? ইতু বাকরুদ্ধ হয়ে পড়লো। এসব কি শুনছে? কান যেন বিশ্বাসই করতে পারছে না। ইতু মনে মনে বলতে লাগলো,
নির্ভাইয়া তুমি কোথায়? ভেবে ইতু কান্না করে দিল। হঠাৎ রুমের দরজা খুলে কয়েকটা ছেলে ভিতরে ঢুকলো। সবার হাতে ইনজেকশন। এক একটা মেয়ের কাছে এসে ইনজেকশন পুশ করছে। মেয়েগুলো চিৎকার করে কান্না করছে। আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে মেয়েগুলো। ইতু শুকনো একটা ঢোক গিলে সামনে তাকালো। আস্তে আস্তে ছেলেগুলো যত ইতুর কাছে আসছে, ইতুর যেন ভয়ে জান বেরিয়ে যাচ্ছে। একটা ছেলে ইতুর কাছে এগিয়ে এসে ইতুর হাতের বাহুতে ইনজেকশন পুশ করলো। যন্ত্রণায় ইতুর চোখ খিচে ফেললো। আস্তে আস্তে ইতুর শরীর নিস্তেজ হয়ে পড়ছে। ইতুর চোখের সামনে সবকিছু ঝাপসা ঝাপসা লাগছে। ইতু হালকা কণ্ঠে বলে উঠল, নির্ভাইয়া কোথায় তুমি? পুরো রুম ছেলেটার আর্তনাদে কেঁপে উঠছে, কিন্তু এতে নীরের বিন্দু মাত্রও মায়া হচ্ছে না। ছেলেটা গোঙাতে লাগলো। নীর ছেলেটার মাথার চুল ধরে মুখ তুলল। নীর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তেজি কণ্ঠে বলল, মেয়েগুলোকে কোথায় আটকে রেখেছে উত্তর দে। বলেই নীর হুঙ্কার দিয়ে আবার ইলো পাথারি আঘাত করতে লাগলো। মেয়েকে এসে নীরের হাত আটকে বলল, নীর, ছেলেটা মারা যাবে, শান্ত হ তুই। কিভাবে শান্ত হব? আমারই তো কষ্টে আছে। এই রাস্কেলগুলোকে তো আমি শেষ করে ফেলবো। বলেই নীর ছেলেটার দিকে তাকিয়ে বলল, রনি, ওর হাতের নখ উঠিয়ে ফেলো একটা একটা করে। রনি নীরের কথা মতো একটা হাতের আঙ্গুলের নখ উঠিয়ে ফেললো। ছেলেটা আর্তনাদ করে উঠল। নীর ছেলেটার দিকে তাকিয়ে বলল, এখনো চুপ থাকবি? এত অনুগত তুই? হয়তো মামুন তোকে অনেক টাকা দিয়েছে, কিন্তু তুই তো আর বাঁচবি না। এত টাকা দিয়ে কি করবি? যদি বলে দিস তাহলে বাঁচবি। রনি, তোমার কাজ করো। রনি ছেলেটার আরেকটা হাতের আঙ্গুল ধরতেই ছেলেটা অস্থির অবস্থায় বলল, বলছি স্যার, বলছি। শুরু করো। ওখানে মোট 400-এর বেশি মেয়ে বন্দি। আজই বিকেলের দিকে তাদের পাচার করা হবে। জাহাজে করে সমুদ্র দিয়ে পার হবে। দ্রুত লোকেশন বলো। আকাশের অবস্থা ভীষণ খারাপ। হালকা ঝড়ো বাতাস বইছে। সমুদ্রের পানি এলোমেলোভাবে স্রোত তুলছে। এই পানির উপর ভাসছে এক জাহাজ। জাহাজের কয়েকটা রুমে অনেক মেয়ে বন্দি। সবার চোখে পানি চকচক করছে। কারো বুঝতে বাকি নেই তাদের জীবনের কালো অধ্যায়ের সূত্রপাত শুরু হয়ে গেছে। ইতু হালকা চোখ খুললো। অনেক মেয়েই এখনই অজ্ঞান। ইতু চারপাশে চোখ বুলালো। হঠাৎ দরজা খুলে একটা লোক প্রবেশ করলো। লোকটা সবার দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে বলল, বাহ, আসমানের পরি তো সব আমার কপালে। অনেক আয় হবে তোমাদের দিয়ে পরীরা। ছেলেটা ইতুর দিকে তাকিয়ে ধীর পায়ে ইতুর কাছে এসে এক হাঁটু ভেঙে বসলো। তারপর এক পৈশাচিক হাসি দিয়ে বলল, মিসেস নীর, একজন সম্মানিত অফিসারের ওয়াইফ আপনি। এটাই আপনার দোষ। আপনার হাজব্যান্ড প্রচুর ঝামেলা করেছে আমার সাথে, অনেক লস করিয়ে দিয়েছে। আমারও তো প্রতিশোধ নেওয়ার ছিল, ওনারও লস করিয়ে দিলাম আপনাকে নিয়ে এসে। আপনার হাজব্যান্ড নীর আপনাকে প্রচুর ভালোবাসে, তাই তো ওনার দুর্বল জায়গায় আঘাত করলাম। বেচারার হাল একদম বেহাল। কিন্তু আপনি এতটা মোহনীয় দেখতে, বাহ অপরূপ। আপনাকে বিক্রি করলে অনেক আয় হবে। আপনার হাজব্যান্ড আর আপনাকে বাঁচাতে পারবে না। বেচারা এত মেয়েকে বাঁচালো, কিন্তু আফসোস নিজের ওয়াইফকে রক্ষা করতে পারলো না। বলেই লোকটা হাসতে হাসতে বেরিয়ে পড়লো। ইতুর প্রচুর ঘৃণা হচ্ছে। মানুষ এতটাও জঘন্য হয়? ইতু চোখ বন্ধ করে নীরকে ভাবতে লাগলো, হয়তো আর কোনো দিনই দেখা হবে না। কোনো দিনই নীরকে ভালোবাসতে পারবে না। হঠাৎ জাহাজ খুব জোরে ধাক্কা খেলো। সবগুলো মেয়ে ভয়ে চিৎকার করে উঠল। বাহিরে হয়তো কিছু হচ্ছে। হঠাৎ দরজা খুলে কয়েকজন লোক কান হাতে ঢুকে পড়লো। তারপর নীর ঢুকলো। ইতু মনে হয় জান ফিরে পেল। নীর সবার দিকে তাকিয়ে ডান দিকে তাকাতেই ইতুকে দেখলো। নীর দ্রুত গিয়ে হাত পায়ের বাঁধন খুলে পাগলের মতো পুরো মুখে চুমু খেতে লাগলো। নীরের জান যেন ফিরে পেল। আশেপাশের মানুষ আছে তা যেন ভুলেই গেছে নীর। ইতু নীরকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। নীর হেসে বলল, কাঁদছিস কেন পাগলি? আমি চলে এসেছি তো। আমি থাকতে তোর কিছু হতে দেব না। মেঘও মনে শান্তি পেল। মুচকি হেসে সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই এখন বিপদমুক্ত। আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি। তোমরা তোমাদের বাড়িতে ফিরে যেতে পারবে। সবগুলো মেয়েকে মুখে হাসি ফোটালো। মামুন, মেয়েটাকে ছেড়ে দে, নয়তো তোর জন্য ভালো হবে না। মামুন পাগলের মতো হেসে বলল, আমি জানি আমার আর রক্ষা নেই, কিন্তু অফিসার অনেক ক্ষতি করেছেন আমার। আপনার ক্ষতি না করে শান্তি পাবো না। এখন এসব ভাবছিস কোন সাহসে? মেয়েটাকে ছেড়ে দে। সমুদ্রের মাঝে তোর পালাবার কোনো পথ নেই। বাদিকে কয়েকটা মেয়ের সাথে ইতু দাঁড়িয়েছিল। মামুন হঠাৎ পৈশাচিক হেসে বিদ্যুতের মতো ইতুর কাছে গিয়ে ওর হাত টান দিয়ে সমুদ্রে ফেলে দিল। সবাই হতভম্ব হয়ে গেল। নীর যেন বিশ্বাসই করতে পারছে না। নীর পাগলের মতো কর্নারে গিয়ে সমুদ্রের স্রোতের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে রইল। যেখানে ইতুকে দেখা যাচ্ছে না, সেখানে শুধু উথাল পাথাল ঢেউ। মামুনকে এর মাঝে কয়েকজন ধরে ফেলেছে। নীরের হাবভাব বেশি ভালো লাগছে না। নীর পানিতে লাফ দেওয়ার আগে মেঘ নীরকে ধরে ফেললো। নীর মেঘের দিকে ভেজা চোখে তাকালো, অস্থির হয়ে বলল, মেঘ, আমার ইতু সমুদ্রে
পড়ে গেছে। ও সাঁতার জানে না, অনেক ভয় পায় পানি। আমাকে ছাড়, ওকে নিয়ে আসতে হবে তো। মেঘ চোখ বন্ধ করে ফেললো, আর সহ্য হচ্ছে না নীরের মতো শক্ত একটা ছেলের এই অবস্থা। আলো ডুবে গেছে আধারের মাঝে, পাখিরা যেন মধুর সুরে গান গাওয়া ভুলে গেছে। নীর নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল সমুদ্রের দিকে। এই সমুদ্রে নিজের ভালোবাসা হারিয়ে ফেললো নীর। হঠাৎ নীর ডান দিকে তাকাতেই দেখলো শাহিন সাহেব দাঁড়িয়ে আছে। নীর উঠে দাঁড়ালো, ধীর পায়ে শাহিন সাহেবের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। শাহিন সাহেব হঠাৎ নীরকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, নীর, আমার মেয়েটাকে ফিরিয়ে আনো। আমার মেয়েটা একা থাকতে খুব ভয় পায়। বলে শাহিন সাহেব কান্নায় ভেঙে পড়ল। এলোমেলো ভাবে পা ফেলে রুমে ঢুকলো নীর। নিজেকে বড্ড অসহায় লাগছে। এতটা অসহায় নিজেকে কখনোই মনে হয়নি নীরের। প্রকৃতি বড্ড নিষ্ঠুর। রুমের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঋতু স্মৃতি। এই বুঝি কানের কাছে এসে বলল, নীর ভাইয়া। নীরের চোখ বারান্দায় পড়তেই দেখলো ঋতু দাঁড়িয়ে আছে। নীরের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। ঋতুর পিছনে গিয়ে হেসে বলল, ইতো, তুই এসেছিস? বলে চোখের পানি মুছে ঠোঁটে হাসি নিয়ে বলল, আমি জানতাম তুই আসবি। নীর ঋতুর কাঁধে হাত রাখতে ঋতু হাওয়ায় মিলিয়ে গেল। নীর হাঁটু ভেঙে বসে পড়লো, আত্মনাদ করে উঠল। নীরের আত্মনাদে যেন বাড়ির প্রতিটা জায়গা কেঁপে উঠল। হঠাৎ চোখ খুলে গেল নীরের। শরীর ঘেমে একাকার, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মাঝরাত 3টে বাজে। পাশে তাকিয়ে দেখলো ঋতু ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। নীর শান্তির নিঃশ্বাস ফেললো, নিজেই নিজেকে বলতে লাগলো, উফ, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। মামুন তো জেলে, কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম। নীর ঋতুর কাছে গিয়ে ঋতুকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঋতুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, তোকে ছাড়া আমার থাকা সম্ভব না। ইতো, জীবনের ভালো খারাপ সব সময় আমার তোকে চাই, খুব খুব ভালোবাসি। বলে ঋতুর কপালে ভালোবাসা দিয়ে দিল। অনেক সময় ধরে শুয়ে থেকেও নীরের চোখে ঘুম আসলো না। তাই আস্তে করে উঠে বারান্দায় চলে গেল। আকাশের দিকে আপন মনে তাকিয়ে রইল। হঠাৎ পিছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরলো। নীরের বুঝতে বাকি রইল না কে। নীরের ঠোঁট প্রসারিত হলো, ইতুর হাতের উপর হাত রেখে বলল, কখন উঠলি? মাত্র হঠাৎ চোখ খুলে গেল। একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। তাই কি দেখেছিস? বলবো, আগে তুমি বলো এত রাতে এখানে কেন? খারাপ স্বপ্ন দেখেছি তাই আর ঘুম আসছে না। ও, কি দেখেছো? ওইসব না হয় বাদ দে, তুই কি দেখেছিস? দেখেছি আমার টুইন বেবি হয়েছে। কি? হাহা, খুব ভালো কথা। ইতু মুচকি হেসে নীরের কাঁধে মাথা রাখলো। নীরব শান্তিতে পুনরায় আকাশের দিকে তাকালো। হঠাৎ ইতু বলল, শোনো, বল। তুমি আমাকে তুমি করে বলবা, নইলে আমাদের ছেলেমেয়েরা কি ভাববে? ওকে, তাহলে তোকেও ভাইয়া বলা বন্ধ করতে হবে, নইলে আমার বাচ্চারা আমাকে মামু ডাকবে। এমন করে হাসিস না, বুকে চিনচিন ব্যথা করে। ঢং। আচ্ছা শোনো, বলো। আমি মা হতে চাই। কত সুন্দর হবে বলো যদি আমাদের টুইন বেবি হয়। কি এখনই? আগে আরো কিছুদিন যাক। না, এক্ষুনি। ভেবে বলছিস তো? ওই, তুমি আবার তুই বলছো? তুমি না হয় বাহিরে বলবো, কিন্তু তোকে তুই ডাকতে বড্ড ভালো লাগে। বুঝলাম, কিন্তু আমার বেবি চাই। ওকে, আমার কোনো প্রবলেম নেই। বলে ইতুকে কাজ বলে উঠিয়ে নিল। ইতু নীরের গলা জড়িয়ে ধরে মাথা লুকালো নীরের বুকে। বৃষ্টি আর মেঘ অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে। সাথে আছে ধোয়া উঠা কফি। এসির মাঝেও মেঘ প্রচুর ঘামছে। বৃষ্টির অপেক্ষার প্রহর শেষ করার জন্য আবার বলল, মেঘ ভাইয়া, কি করবেন বলেন? বলছি। কতক্ষণ ধরেই তো বলছেন বলছি, কিন্তু কিছুই তো বলছেন না। আসলে বৃষ্টি, আমি তোমাকে বলতে চাই যে বলেন। যে আসলে বৃষ্টি, আমি তোমাকে খুব পছন্দ করি। আসলে পছন্দ না, ভালোবাসি। প্লিজ তুমি রাগ করো না, আমি তোমাকে জোর করছি না। আমি শুধু আমার অনুভূতিগুলো তোমাকে জানাচ্ছি, বাকি সব তোমার ইচ্ছা। বৃষ্টি বসা থেকে উঠে বলল, আমি আসি। মেঘ মুখটা বাচ্চাদের মতো ছোট করে মাথা নিচু করে ফেলল। বৃষ্টি একটু পিছনে ঘুরে দেখলো মেঘ বেখেয়ালি হয়ে কফির দিকে তাকিয়ে আছে। মেঘের মুখ দেখে বৃষ্টি মৃদু হেসে চলে গেল। ফুল দিয়ে মোড়ানো বিছানায় বসে আছে বৃষ্টি। হঠাৎ দরজা খোলার আওয়াজে গুটিসুটি হয়ে বসলো। মেঘ এসে আস্তে করে বসলো, তারপর বলল, বৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য। তুমি আমাকে একবার ভালোবাসে বিশ্বাস করতে পারো, কখনোই কষ্ট দেব না, প্রমিস। একটা সুযোগ দেবে আমাকে? মিষ্টি মুচকি হেসে মেঘের দিকে তাকালো। মেঘ বৃষ্টির চোখের সামনে পড়া চুলগুলো আলতো করে সরিয়ে দিল। বৃষ্টি খানিকটা ভরকে গেল। মেঘ মুচকি হেসে বলল, আজ খুব সুন্দর চাঁদ উঠেছে, চাঁদ দেখার সঙ্গী হবে? বলে মেঘ বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিল। বৃষ্টি আস্তে আস্তে করে মেঘের হাতে
হাত রাখলো। দুজনে একসাথে বারান্দায় গিয়ে চন্দ্রবিলাস করতে লাগলো। বৃষ্টির ছাদ দেখতে দেখতে হঠাৎ মেঘের দিকে তাকালো। মেঘের দৃষ্টি বৃষ্টির দিকে। বৃষ্টির লাজুক ভঙ্গিতে বলল, ওভাবে কি দেখছেন? মেঘ হঠাৎ বৃষ্টির হাত ধরে ভালোবাসার আবেশে বলল, বৃষ্টি ভালোবাসবি আমাকে? বৃষ্টি কিছু বলল না, মাথা নিচু করে লাজুক হেসে মেঘকে জড়িয়ে ধরলো। মেঘ প্রথমে অবাক হলেও নিজেকে স্বাভাবিক করে মুখে হাসি নিয়ে আগলে ধরলো বৃষ্টিকে। এক রমণী বৃষ্টি বিলাসে মাতোয়ারা হয়ে আছে। চারপাশে সব ভুলে আনন্দে বৃষ্টির শুভ্র বিন্দুর মতো চকচক করছে। বৃষ্টির বিন্দুরা যখন আলতো করে ছুঁয়ে দেয় চোখে মুখে, তখন তার মর্মদেশ